গত কয়েকদিন যাবৎ বন্ধু তার চাচাতো বোনের বিয়েতে যাওয়ার জন্য জোর জবরদস্তি করছিল ঈশানকে। অবশ্য আম্মু ঈশানকে কখনোই একা ছাড়তে চায়নি। দুইটা মাত্র ছেলে মেয়ে, তার মধ্যে ঈশান বাসার বড় ছেলে, তাই কখনো বাসা ছেড়ে তেমন করে অন্য কোথাও থাকা হয়নি। কিন্তু বন্ধু অনেক রিকোয়েস্ট করার পর আম্মু ঈশানকে ছেড়েছে, আর সেটা ঈশানের বেস্ট ফ্রেন্ডের জন্য। আম্মু ছেলের বেস্ট ফ্রেন্ড মেহেদিকে বেশ খানিকটা বিশ্বাস করে, জানে ছেলে তার বন্ধুর সাথে গেলে খুব বেশি একটা চিন্তা করতে হবে না। তারপরও বন্ধু চাচাতো বোনের বাড়িটা একটু দূরে, সেজন্য আম্মু বেশ খানিকটা টেনশনে ছিল, তাই যেতে দিতে চাইছিল না। ঈশান আর মেহেদি একটু বোঝাতেই আম্মু রাজি হলো। আম্মু সেই সকাল থেকে এসে বসে আছে। ঈশান রেডি হচ্ছিল, এমন সময় বোর্ড এসে রুমের সামনে ঘোরাঘুরি করতে লাগলো। ঈশান ওকে কারণ জানতে ইশারা করতেই বজ্জাত মাইয়া বড় ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, তুই কি বিয়ে খেতে যাচ্ছিস নাকি বিয়ে করতে যাচ্ছিস? না, এমন করে সাজুগুজু করছিস তাতে মনে হচ্ছে বিয়েটা তোর বন্ধুর চাচাতো বোনের না, তোর সাথেই হচ্ছে। ঈশান বোনের দিকে রাগী চোখে তাকালে বন্ধু মেহেদি একটু হেসে বলল, হলে কি খুব বেশি ক্ষতি আছে আপু? কী সব আলতু ফালতু কথা বলিস? তোর সাজগোজ দেখেই বোঝা যাচ্ছে তুই কোনো মেয়েকে পটাতে যাচ্ছিস, নির্ঘাত কোনো ঝামেলা পাকিয়ে ফিরবি। তোমাকে দিয়ে আমার মোটেও বিশ্বাস হয় না। আমাকে দিয়ে বিশ্বাস পাস না? তাহলে তুই কোনো সাধু সন্ন্যাসীর বউ? যাই হোক, কোনো ঝামেলা পাকিয়ে এসো না ভাইয়া। আব্বু কিন্তু বলে দিয়েছে যেখানেই যাও কোনো ঝামেলা করা যাবে না। তবে রে শয়তান মায়া, যাচ্ছি একটা শুভ কাজে, আর তুই এসে পথের মধ্যে পাগড়া দিচ্ছিস? তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ঈশান তাড়া করতেই বোনটা পালিয়ে গেল। মেহেদি খিলখিল করে হাসতে লাগলো। ঈশান রাগী চোখে বন্ধুর দিকে তাকিয়ে থেকে বলল, এবার দাঁত কেলানো হলে চল। বেশ কিছুক্ষণ পর ঈশান বন্ধুর বাসাতে এসে তার ফ্যামিলির সাথে তার চাচার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিয়েবাড়িতে আসতে গিয়ে প্রায় দুপুর গড়িয়ে গেল। আয়োজনটাও বেশ ভালোভাবেই করা হয়েছে। ঈশান বুঝতে পারছে ভদ্রলোক দু হাতেই খরচ করেছে। অবশ্য ঈশান শুধু আফসোস করছে এটা ভেবে, যদি আর দুটো একটা দিন আগে আসা যেত তাহলে হয়তো একটু গুছিয়ে বেডি মানুষ দেখা যেত। আফসোস হচ্ছে এটা ভেবেই যে বন্ধু বিয়ে করে নিয়েছে, না হলে ওকে নিয়েই মশকারিটা করা যেত। কিন্তু বন্ধুর পাশে তার বউ বসে একদম ছেলেটার একটা হাত জড়িয়ে ধরে রেখেছে, তাতে ঈশানের আরও বেশি আফসোস হচ্ছে এটা ভেবেই যে হারামিটা আগেই বিয়ে করে নিয়েছে। সবাই বাসার ভিতর এসে কিছুক্ষণ যাবৎ বসে রইল। বন্ধুর বউ তার বান্ধবীর সাথে ভিতরের দিকে চলে যেতেই এবার ঈশান বলতে লাগলো, প্রেম করে বিয়ে করেছিস বলে কি সব সময় বউকে তোর বগল দাবা করে নিয়ে ঘুরতে হবে? তোর বউ কি তোকে দিয়ে একটু বিশ্বাস পায় না রে বন্ধু? সব সময় এরকম করে তোর আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। আজব। বিয়ে করিস না, বিয়ে করলে এই হয়, ঝামেলার মধ্যে তুইও পড়বি। বাসা থেকে আসার আগে হাজারবার বলেছে বউ যেন কোনো মেয়ের দিকে নজর না দেই। ভালোবাসা? তবে আর বলছি কি, তবে যাই হোক, এখন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। শোন, এখানে আবার কোনো গণ্ডগোল প্রকাশ করিস না। আন্টিকে কিন্তু অনেকে বলে কই হই, তাকে বিয়ের বাড়িতে এনে এমন কিছু করিস না যার জন্য মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি খায়। ওসব কথা বাদ দে, চল যে ভদ্র মহিলার বিয়ে তাকে একটু দেখে আসি। যার বিয়ে খেতে আসলাম তাকে না দেখেই বিয়েটা খেয়ে চলে যাব, সেটা কি করে হয়? পরের বউকে দেখে তুই কি করবি হারামজাদা? আজব তো, তোর চাচাতো বোন বলে কি দেখা যাবে না নাকি? নাকি দেখতে দিবি না? যদি প্রেমে পড়ে যায় আমার, সেজন্য? সেগুড়ে বালি, সেটা যদি হওয়ারই থাকতো তাহলে অনেক আগে আমার প্রেমে পড়ে যেত। হ্যাঁ, মেয়ে আর কোনো ছেলে খুঁজে পাবে না, দিন শেষে তোর মতো একটা গাধাকে ভালোবাসবে। ভাবি তো বোকা মেয়ে ছিল, তাই বুঝতে পারেনি, সেই জন্য তোর প্রেমে পড়েছে। হ্যাঁ, সে তো দেখছি, সেজন্য আমার কপালটা পুড়েছে। কেন রে শালা, তোকে বারণ করেছিলাম না এসব প্রেম ভালোবাসার মধ্যে জড়াতে? এখন তো আফসোস হচ্ছে কেন? বিয়েটা না করলে কোনো একটা মেয়েকে পটিয়ে ফেলা যেত, কি বলিস বন্ধু? তাহলে ভাবিকে বলি ডিভোর্স দিয়ে দিই, তারপর না হয় দুজনে মিলে। তোর সাথে মজাও করা যাবে না, যা শালা।
ঈশান উঠে দাঁড়ালো। বন্ধুর হাত ধরে টেনে ওঠাতেই বন্ধু বেশ খানিকটা অবাক চোখে ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ঈশান বলতে লাগলো, দোস্ত, তাহলে কার বিয়ে খেতে আসলাম? তাকে কি একবারও দেখাবি না? না হয় সে অন্যের বউ, কিন্তু তাকে দেখার তো আমার একটা হক আছে, কি বল? তোর সাথে কথায় পারা যাবে না, চল গিয়ে দেখা করে আসি আপুর সাথে। ঈশান বন্ধুর সাথে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়াতেই দেখলো কতগুলো মেয়ে মেকআপ করাতে ব্যস্ত বউকে, তবে এখনও সম্পূর্ণ করা হয়নি। তাতে আয়নাতে ঈশান দেখে বুঝতে পারলো অসম্ভব রকমের সুন্দরী মেয়েটা। ভেবেছিল কোনো কালো কিংবা শ্যামলা বেটি মানুষ হবে, কিন্তু একে দেখে মনে হচ্ছে একদম একটা হুড়পড়ির মতো দেখতে। ঈশান হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটি বিষয়টা বুঝতেই ওকে একটু গোতা মেরে বলতে লাগলো, অমন করে দেখিস না হতভাগা, অন্য কারো বউ, নজর লেগে যাবে। শালা, শেষে এত বড় সুন্দরী একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর বাদবাকি যাদের দেখলাম একটারও তো পছন্দ হলো না রে। নজর ঠিক কর হারামজাদা, তোকে বিয়ে খেতে এনেছি, বিয়ে করতে না। তো চাচাতো বোনের বিয়ে না হলে ঠিকই পটে নিতাম দেখতি। সত্যি এত সুন্দর আমার চাচাতো বোন? তাহলে আর বলছি কি, তুই মনে হয় একটু লস করে ফেলেছিস বন্ধু। না হলে একেই তো বউ বানাতে পারতি। ভাবি ঠিকই দেখতে হাজার গুণে সুন্দরী। চেহারা দেখে কি প্রেম ভালোবাসা হয় রে পাগলা? তাছাড়া তোর ভাবির মন মানসিকতা ঠিক কতটুকু ভালো সেটা তুই খুব ভালো করেই জানিস। ঈশানের খুব আফসোস হতে লাগলো। মেয়েটা দেখতে আসলেই অসম্ভব রকমের সুন্দরী। যে কোনো ছেলে এমন মেয়েকে বউ হিসেবে পাওয়ার জন্য এক পায়ে রাজি হয়ে যাবে। ঈশান কিছুক্ষণ তাকিয়ে থেকে মেয়েটাকে দেখলো। এরই মাঝখানে কেউ একজন মেয়েটার কানে কিছু একটা বলতেই বন্ধুর চাচাতো বোন পিছন ফিরে তাকিয়ে মেয়েটিকে দেখে উঠে আসলো। তারপর বেশ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে আরম্ভ করলো, আরে ভাই, তুই আয় আয় ভিতরে আয়। দেখেছিস, আমি খেয়ালই করিনি যে তুই এসে পেছনে দাঁড়িয়ে আছিস। না, চলে যাওয়ার আগে দেখতে আসলাম তোকে দেখতে কেমন লাগছে তাই। অন্যদিকে ঈশান সে প্রথম থেকে মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তবে মেয়েটা একবারের জন্য ওর দিকে তাকালো না। অন্য কারো বউ হয়ে যাবে সেটা ভেবেই হয়তো মেহেদি তার চাচাতো বোনের সাথে কিছুক্ষণ কথা বলল। মেহেদি হঠাৎ ঈশানকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পারলো ওর এই শালাকে নিয়ে এখানে যতক্ষণ থাকবে তাতে বেশি ক্ষতির আশঙ্কা বাড়বে। বিষয়টা ভেবে বলতে লাগলো, আচ্ছা থাক, তুই আর সাজ শেষ কর, আমি পরে আরেকবার আসবো। মেয়েটা একবার আর চোখে ঈশানের দিকে তাকিয়ে তারপর চলে যেতেই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আমার সাথে পরিচয় করে দিলি না কেন? এই শালা, তোর সাথে পরিচয় করিয়ে দিয়ে কি হবে? তুই কি ওর সাথে প্রেম করতে পারবি, নাকি ও তোর সাথে পরিচিত হলে তোর খুব খুশি লাভ হবে? একটু বাদে অন্য কারো বউ হয়ে পাখি ফুরুত করে উড়ে যাবে, আর তুই ওর সাথে পরিচিত হয়ে কি করবি? আরে দেখিস না, বিয়ে বাড়িতে কতই তো হয় যে বর আসে না, তারপর বর খোঁজার কাজ চলে। না হয় আজকে আমি তেমন কিছু করতাম, আমি তোদের উপকারে আসতে পারতাম তো, বল? ওই স্বপ্ন তোমার পূরণ হবে না, ওরকম কিছু হওয়ার চান্স নেই। ছেলে মেয়ে দুজনকেই দেখে পছন্দ করেছে, কথাও হয়েছে কয়েকদিন। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন চলো গিয়ে দেখি খাওয়া দাওয়ার কী অবস্থা। এর মাঝে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একটু বাদে আবার বর চলে আসবে, অনেক লোক আসবে, খামাখা দেরি করে লাভ নেই। এখন চলো গিয়ে পেট পুজো করে আসি। ঈশান বন্ধুর সাথে কথা বলতে বলতে খাবার দাবারের জায়গায় আসলো। খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, পরিবারের সবাইকে ডেকে এনে খেতে বসে গেল। খাওয়া দাওয়া শেষ করে যখনই এসে একটা জায়গায় বসলো ঈশান, মিনিট পেরোতে না পেরোতেই মেহেদির বউ এসে তাকে জোর করে নিয়ে গেল। ঈশানের দিকে তাকিয়ে ছেলেটা অসহায়ভাবে চলে যেতেই ঈশান একটু মুচকি হাসলো। বউ জিনিসটা আসলে অন্যরকম। ঈশান তেমন কিছু মনে করলো না, জানতো এরকম কিছুই হবে, তাই আসতেও চাইছিল না। কিন্তু বন্ধু একা আসবে ওখান থেকে এখানে তেমন কাউকেই চেনে না। ছোটবেলা থেকে তেমন করে চাচার বাড়িতে আসা যাওয়া হয় না, দূরত্ব অনেক বেশি, তাই আর কি। যাই হোক, ঈশান আরও আধা ঘন্টা বসে ফোন চালাতে লাগলো। মেহেদি বারবার উকি দিয়ে দেখছে ছেলেটা কোনো বেগরবাই করে কিনা।
ছেলেটা কোনো গড়বড় করে কিনা। কিন্তু না, দূর থেকে দেখে বুঝতে পেরেছে ঈশানের জন্য কোনো ঝামেলা কিংবা কোনো ক্ষতির সম্মুখীন ওকে হতে হবে না। তাতেই বন্ধু নিশ্চিন্ত হয়ে যে ওকে কথা দিয়েছিল। আর মুখে ছেলেটা যতই বলুক ওর সম্মান রক্ষার্থে চুপ করে আছে। ঘন্টার পর ঘন্টা পার হলো, মেহেদি আসছে না দেখেই ঈশান ওকে কল করে বলতে লাগলো, এই শালা, বউয়ের সাথে গেলি ভালো কথা, তাই বলে কি আমাকে এখানে বসিয়ে রাখার জন্য এনেছিস? যদি বউয়ের সাথে গিয়ে রোমান্সই করবি তাহলে আমাকে এখানে আনার কি দরকার ছিল? এজন্য আমি বলেছিলাম আমি আসবো না। শালা, বিয়ের পর থেকে একেবারে বউয়ের আঁচল ছেড়ে সরিসি না। আমরাও বিয়ে করবো কোনোদিন, তারপর দেখিস শালা, তোর সাথে দেখাই করবো না এক সপ্তাহ। ঈশান বন্ধুকে এসব কথা বলতেই বন্ধু একটু বাদে আসলো। তবে মেহেদির অবস্থা খারাপ, ছেলেটা ঘেমে নিয়ে একাকার, বোঝাই যাচ্ছে কিছু তো একটা হয়েছে। তাই ঈশান একটু টিটকারি মেরেই বলতে লাগলো, কিরে শালা, বিয়ে একজনের আর তুই এমন ঘেমে নিয়ে একাকার হয়েছিস কেন? নাকি বউয়ের সাথে এখানে এসেও শুরু করে দিয়েছিস? ফালতু কথা বলিস না তো। এদিকে ঝামেলা হয়ে আছে একটা, আর তুই এসব আজে বাজে কথা বলছিস। আমি তোর কাছেই আসছিলাম, আর তুই তার মাঝেই ফোন দিলি। কি হয়েছে সেটা তো বলবে। তুই এমন করে ভয় পাচ্ছিস কেন? দেখে মনে হচ্ছে যে পাগলা কুকুরে তোকে ধাওয়া করছিল। শালা, তোর মুখে কি কোনো ভালো কথা আসে না? তুই এই বাসায় আসার পরেই বললি যে বর পালিয়ে টালিয়ে যায়, অন্য সব গল্প। সেটাই হয়েছে দেখ। ঈশান কিছুক্ষণ আবার চোখে বন্ধুর দিকে তাকিয়ে একটা সময় ডেভিল হাসি দিয়ে বলল, মজা করিস? যা তো, মজা করিস না। আর সব মজা টজা আমার মোটেও ভালো লাগে না, জানিস না? সত্যি বলছি, তুই জানিস না চাচার কি অবস্থা। স্ট্রোক করবে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানুষটার। বুকে ব্যথা করতে শুরু হয়ে গেছে। বর তার পছন্দের মেয়েকে নিয়ে পালিয়েছে। এত কিছু আয়োজন করার পর যদি এই চাচ্চুর মান সম্মান ধুলোয় মিশে যায়, তাহলে বুঝতে পারছিস কি অবস্থা হবে। এসব শুনে আমার হাত পা কাঁপছে। চাচ্চু যে কি এখনো করে নিজেকে ঠিক রেখেছে সেটাই ভাবছি। তার মানে কি সত্যিই বলছিস বিয়েটা হচ্ছে না? কি একটা অবস্থা বলতো। বিয়ে খেতে এসে এখন শুনছি বিয়েটাই হচ্ছে না, তাহলে কি হবে এখন? সেটাই ভাবছি। অনেক আলাপ আলোচনা করেও কোনো পাত্রের সন্ধান পাওয়া গেল না। এই মুহূর্তে হাতের কাছে তেমন কাউকে পাওয়াও যাচ্ছে না। কি করব এখন বুঝতে পারছি না। কি আর হবে, তোরা তোর চাচির কাছে থাক, আমি বাসার দিকে রওনা দিই। ঈশান উঠে দাঁড়ালো, আশেপাশে তাকালো, দেখলো পুরো বাড়িটাই ঘুমোতে একটা রূপ ধারণ করেছে। ঈশান কি বলবে কিংবা কি বলা দরকার জানে না। তবে হুটহাট এরকম একটা কথা বলে বন্ধুর দিকে তাকিয়ে রইল। তখন মেহেদি ওর একটা হাত ধরলো। ঈশান বিষয়টা বুঝে ওঠার আগেই মেহেদি জোর করে টেনে ওকে উপরের তলায় নিয়ে আসে। তারপর একটা ভদ্রলোকের রুমের সামনে এনে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে যে এটা বাবা মায়ের রুম। ভদ্রমহিলা রুমের মধ্যে এক সাইডে বসে মন খারাপ করে, আর মেয়ে তার বাবার পায়ের কাছে বসে আছে। মেয়ের বাবার অবস্থা খারাপ, ঘেমে নিয়ে একাকার। হয়তো বর পালিয়ে গেছে শুনেই বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এবার ঈশান বন্ধুর দিকে তাকাতেই এবার ওর বন্ধু বলতে লাগলো, এখন কি করব কিংবা কি বলবো আমি জানি না। এই মুহূর্তে আমার নিজেরই অবস্থা খারাপ। চাচু নিজেকে কিভাবে সামনে রেখেছে সেটাই ভেবে পাচ্ছি না। এত টেনশন করিস না, ঠান্ডা মাথায় ভাব। তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যে সমবয়সী কিংবা 2-1 বছরের ছোট বড় কেউ হলেও তার সাথে বিয়ের কথাটা বলে ফেল। আর আত্মীয়র বিপদে তো আত্মীয়রা এগিয়ে আসবে, তাই না? তাই এসব নিয়ে তো টেনশন করিস না, ঠিক হয়ে যাবে সব কিছু, দেখিস। ঠিক না বাল হবে এই মুহূর্তে। কি করব বুঝে উঠতে পারছি না। আব্বু অনেক কাজিন ও পরিচিতদের কথাই বলেছে, কিন্তু অধিকাংশ সবারই বিয়ে হয়ে গেছে। এরই মাঝখানে মেহেদির আব্বু আম্মু বেরিয়ে আসলো। ঈশান বুঝতে পারলো না যে ওরা কি বলবে। তবে ঈশানের মাথা ঘুরছে এরকম একটা পরিস্থিতিতে। পুরো বাড়িটা গুমট ভাব। এবার মেহেদি আর ওর আব্বু আম্মু হুটহাট করেই যে কথাটা বলল সেটা শোনার পরে ঈশানের মনে হয়েছে এর থেকে ওর মাথায় একটা বাজ পড়ল। এমনটা সত্যি হলেও বেঁচে যেত। বলতেছিলাম কি, না মানে আসলে আপুকে তো তুই দেখেছিস। আপুকে দেখে তোর পছন্দ হয়েছে। তাই যদি বিয়েটা তুই করে নিস তাহলে। ঈশানের মনে হলো ওর বন্ধু এই পরিস্থিতিতে ওর সাথে মশকারি করছে।
ঈশান সবার সামনেই ফিক করে হেসে ফেললো আর বলতে লাগলো, দেখেছো আঙ্কেল আন্টি, তোমাদের ছেলের কর্মকাণ্ড দেখো। বিপদে পড়ে মাথা খারাপ হয়ে গেছে, কি সব আজব আজব কথা বলছে। দেখ বাবা, এই মুহূর্তে আমার মাথা কাজ করছে না। এত বড় একটা বিপদে আজকে আমার ভাই, তারপর কোনো সুরাহা করতে পারছি না। তখন মেহেদি তোর কথা বলল আমাকে। আমি জানি না কি বলবো তোকে। তোর আব্বু আম্মুর সাথে কিভাবে কথা বলবো, কিভাবে তাদের রাজি করাবো, কিছুই মাথায় আসছে না। তবে মেয়েটার বিয়ে হওয়াটা জরুরি। এত বড় একটা পরিস্থিতিতে যদি এরকম পুরো এলাকার আত্মীয় স্বজনের সামনে মান সম্মানটা একদম ধুলোর সাথে বড় ভাইয়ের মিশে যায়, তাহলে বড় ভাই নির্ঘাত স্ট্রোক করবে। বলছি কি, অন্তত এখন আর কোনো চিন্তা ভাবনা না করে বিয়েটা করে নে। তোর আব্বু আম্মুকে আমরা বোঝাবো। আঙ্কেল, এইসব কথা বললে হয়? আব্বু আম্মু কেউই মানবে না। ওরা মেয়েকে না দেখেছে আর না আগে কখনো আমি দেখেছি। এটা বললে কি কি করে হয়? আমি আব্বু আম্মুর একমাত্র ছেলে, আরেকটা বোন আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু একমাত্র ছেলের বিয়েতে যদি তারাই উপস্থিত না থাকে, তাহলে ওরা এইসব বিষয় মানবে কি করে? তুমি বুঝতে পারছো? বাপ, আমরা বুঝে নিব। তুই অন্তত এই মুহূর্তে না করিস না। এখন বোঝার সময় নয়। বড় ভাই, তোর আব্বু আম্মুকে আমরা চিনি। আমাদের কাছে তুই যতটা নিরাপদ, তোর আব্বু আম্মু সেটা জানি। তুইও তো তাদের আরেক ছেলের মতো। এখন এই মুহূর্তে বারণ করিস না বাপ। আন্টি, এটা কি করে সম্ভব? খেতে আসলাম বিয়ে, আর সেই বিয়ে কিনা আমি নিজেই করে যাব? আর কখনো প্রেম ভালোবাসার মধ্যেও জড়াইনি। হুটহাট করে আজকে একজনকে বিয়ে করলে আব্বা আম্মু সব জানার পর হার্ট ফেল করবে, নির্ঘাত আমাকে মেরে নদীতে ফাঁসিয়ে দেবে। এখনও তো চিন্তা ভাবনা করার সময় নাই ঈশান। এই বিপদ থেকে তোকে আমাদের রক্ষা করতেই হবে বন্ধু। আচ্ছা, একটা কাজ করলে কি হয় না? তুই না হয় বিয়েটা... তোর মাথা খারাপ হয়েছে? আমি বিয়ে করে ফেলেছি, তোর ভাবির প্রেগনেন্সি 2 মাস চলছে, আর তুই বলছিস যে এখন আমি বিয়ে করব? তোর মাথা খারাপ না হলে এসব আজে বাজে কথা কি করে বলিস? ঈশান পড়ে গেল এক মহাবিপদে। মেহেদির আব্বু ঈশানের আব্বুকে কল করার কথা বলল, তবে আব্বুর সাথে কি কথা হলো ভদ্রলোকের ঈশান জানে না। আব্বু ঈশানকে ফোন করে কিছু একটা বলল, সেটার জন্য ঈশান অবাক হলো, কারণ আব্বু বলছে বিয়েটা করে নিতে। কি আশ্চর্য ব্যাপার! আব্বু আসতেও পারবে না বলছে, আবার বিয়েও করে নিতে বলে দিল। আব্বু নাকি আম্মুকে বোঝাবে, কিন্তু আম্মুকে বোঝাবে কি করে? আম্মু তো কেঁদে কেটে একাকার করে ফেলবে। আম্মুকে কল দিতে গেলে বন্ধু বারণ করলো, এই মুহূর্তে বিয়েটা করে নিলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারলো আম্মুর অমতে কিংবা আম্মুকে না বলে বিয়ে করলে আম্মু কষ্ট পাবে। বিষয়টা নিয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ। ঈশানকে সবাই মিলে বোঝালো। মেহেদির আব্বু আম্মু যখন জানতে পারলো ঈশানের আব্বুর সাথে কথা বলা হয়েছে, মেয়ের বাবা ছেলেকে দেখেছে, ওকে পছন্দ হোক বা না হোক ঈশানকে চেপে ধরলো। ছেলের পরিচয় জানতে চাইল না। মেহেদির আব্বু তার ভাইকে আশ্বস্ত করেছে ছেলে ভালো। আর মেয়ের বাবা ঈশানকে দেখার পর হাতে পায়ে জড়িয়ে ধরে এরকম একটা অবস্থা হলো। আব্বুর কথা আর ভদ্রলোকের কান্নাকাটি, তার উপর বন্ধুর জোড়াজুড়িতে আর পুরো পরিবারের অবস্থা দেখে ঈশান আর উপায় না পেয়ে বিয়েতে হ্যাঁ বলে দিল। ঈশান বিয়েটা করার আগে শুধু বলল, সবই ঠিক আছে, কিন্তু তোর বোন কি আমাকে প্রথমবার দেখেই বিয়ে করতে রাজি হবে? কি একটা পরিস্থিতি তৈরি করলি তোরা, বলতো? মেহেদি আশ্বস্ত করলো ও চাচাতো বোন নাকি বাবার সম্মান বাঁচাতে বিয়েটা করতে রাজি হয়েছে। ব্যাস তাতেই ল্যাটা চুকে গেল। ঈশান অনেকবার বোঝানোর পর ওদেরকে বারণ করেও কোনো কাজ হলো না। আব্বু যেহেতু বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে, ওরাও জোর করে ধরে ছেলেটার বিয়ে করিয়ে দিল। ঈশান ভেবে পাচ্ছে না বিয়ে খেতে এসে শেষে কিনা বিয়ে করে বাড়ি যেতে হবে। এসব গল্প সিনেমায় হয়, আর আজকে ঈশানের জীবনে হুটহাট করে ঘটলো। ভাগ্যিস ওর কোনো গার্লফ্রেন্ড নেই, আর কোনো কোথাও রিলেশনও নেই, না হলে নির্ঘাত ওকে গুলি করে গার্লফ্রেন্ড ওকে মেরে ফেলতো। ঘণ্টাখানেকের মধ্যেই বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। ঈশান অনেকক্ষণ সময় নিয়ে কবুলটা বলছিল। মেয়েটা কোনো কান্নাকাটি কিংবা কোনো নির্দ্বিধা ছাড়াই বিয়েটা করে নিয়েছে। জানে না মেয়েটার বিয়েতে সম্মতি ছিল কিনা, তবে ঈশানের মনে হয়েছে এই মুহূর্তে বিয়েটা করা ছাড়া ওকে এখান থেকে কেউ যেতে দিবে না। অনেক চেষ্টা করেছিল আম্মুর কথাটা বলতে, শেষে মেয়ের বাবা মা এসে পর্যন্ত ওকে আশ্বস্ত করলো যে ওদের বাসায় গিয়ে বোঝাবে আর সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসবে।
কিন্তু কী করার। বিয়ে শেষ হলে ঈশানের আব্বুকে কল করলো। কল করে জানালো যে আম্মুকে বিষয়টা জানিয়েছে কিনা। আব্বু বলল যে এখনও অফিসে আছে, বাসায় গিয়ে আম্মুকে বিষয়টা বোঝাবে। ঈশান কী করবে কিংবা কী বলবে জানে না, তবে এটুকু শুধু বলল যে আম্মুকে না বোঝালে হয়তো আম্মু অনেক কষ্ট পাবে। রাতে ঈশানের গলা দিয়ে আর কিছু নামলো না। যখন বিয়েটা সম্পন্ন হলো, আস্তে আস্তে আত্মীয় স্বজন সব চলে যেতে লাগলো। ঈশান বাসায় চলে আসার কথা বলছিল, তখন মেয়ের আব্বু আম্মু বলল রাত 12টা বেজে গেছে, এখন আর না যাওয়াটাই বেটার। তাই ওদের মেয়ের বাসাতেই, অর্থাৎ মেয়ের রুমেই ওদের বাসরের ব্যবস্থা করা হলো। কিসের বাসর কিসের কি, বিয়েটা ঈশানের কাছে সবটা স্বপ্ন মনে হচ্ছে। বারবার মেয়েটাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আদৌ কি সে বিয়েতে রাজি ছিল, নাকি জোর করতেই বাবার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করতে বাধ্য করা হয়েছে। খাবার টেবিলে বসে ঈশান এসব কথাই ভাবছিল। এরই মাঝখানে শাশুড়ি আম্মু এসে বলতে লাগলো, কি হলো জামাই বাবা, তুমি খাচ্ছ না কেন? চাচি আম্মু, শ্বশুরবাড়ি তো তাই লজ্জাই পাচ্ছে। দুপুরে কি সুন্দর খাচ্ছিল, ভাবতে পারিনি হয়তো তোমার মেয়ের সাথে ওর বিয়ে হবে। ঈশানের কাল ঘাম বেরিয়ে যাচ্ছে। আম্মুকে কী জবাব দিবে সেটা ভেবেই। অন্যদিকে বন্ধু কিনা ওর সাথে মশকরা করছে। ঈশান রাগি চোখে বন্ধুর দিকে তাকাতেই বন্ধুর হাওয়া যেন ফুস হয়ে গেল। এরই মাঝখানে শাশুড়ি আম্মু এসে প্লেটে খাবার তুলে দিতে লাগলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, প্লিজ আন্টি, আর দিয়েন না, আমার পক্ষে সম্ভব না এত খাবার খাওয়া। দুপুরে সে খেয়েছি, আর এত বড় একটা ঝামেলার মধ্যে দিয়ে বিয়েটা হলো, তারপর এত খাবার খাওয়া সম্ভব নয়। কোনো ঝামেলা হবে না, দুদিন বাদে আমরা গিয়ে তোমার আব্বু আম্মুকে সব বুঝিয়ে আসব। এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। এখন যেটা হবার হয়ে গেছে, এইসব নিয়ে এত চিন্তা করো না তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিজ হাতে খেতে হবে না, শাশুড়ি আম্মুর হাতে খেয়ে নাও। ঈশান অবাক চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা খাবার প্লেটটা নিয়ে নিজের খাবার মেখে ওর মুখের সামনে ধরলে সবাই খেতে বলল। ঈশান বাচ্চাদের মতো খেতে নিল, তবে পাশে বসে থাকা বউয়ের দিকে তাকিয়ে খেয়াল করলো মেয়েটা এক মনে খেয়ে যাচ্ছে। ঈশানের একটু লজ্জা লাগছে না এই মুহূর্তে, শুধু ভয় করছে এটা ভেবেই যে আম্মুকে কী জবাব দিবে বাসাতে গিয়ে। যাই হোক, আরও মিনিট 30 সবার সাথে আড্ডা দিয়ে তারপর রুমে আসতে দেখলো ভদ্রমহিলাকে আগে থেকেই বসিয়ে রাখা হয়েছে। সেও স্বাভাবিকভাবেই বসে আছে, জানে না এ আবার কী রিয়াকশান দেয়। অন্য সব গল্পের মতো ঈশান দরজাটা আটকে দিল। তারপরে সে মেয়েটার থেকে দাঁড়িয়ে রইল, তবে কোনো সালাম করলো না। বেডের এক সাইডে বসে পড়ল, মেয়েটার দিকে একবার তাকালো। মেয়েটা যে বয়সে ওর থেকে 2 বছরের সিনিয়র, ঈশান সেটা বুঝতে পেরেই ভাবছিল শেষে কিনা সিনিয়র বউ জুটল কপালে। না জানি ওকে সারা জীবন কি প্যারার উপর রাখবে। আবার পরক্ষণে মনে হয়েছে মেয়েটা এই বুঝি বলে বসে যে কালই ডিভোর্স চাই। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটার দিকে ফিরল, বেডের উপর এক পা তুলে বসে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগলো, আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? মেয়েটা অবাক চোখে তাকিয়ে রইল। তারপর একটু সময় মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে বড় বড় চোখ করে তাকাতেই ঈশান আমতা আমতা করে বলতে লাগলো, না মানে আসলে আপনার সাথে তো দেখে শুনে আমার বিয়েটা হয়নি, তাই ভাবছিলাম যে আপনার নামটা জিজ্ঞেস করে নিই। আজকে আপনার সাথে প্রথমবার দেখা, আজকেই বিয়ে হয়ে গেল। মিশমি। আচ্ছা, আপনি নিজে থেকে ইচ্ছা করে বিয়েটা করেছেন, নাকি আব্বু আম্মুর সম্মান বাঁচাতে আর বাড়ির এতগুলো আত্মীয় স্বজনের সামনে সবার সম্মানটা দোলের সাথে মিশে যাবে সেই জন্য বিয়েটা করতে বাধ্য হলেন? আপনার কি মনে হয়? আমার বিশ্বাস হচ্ছে না। এরকমটাই তো হয় সব গল্পে, এই গল্পেও হবে না তার কি গ্যারান্টি আছে? আমার বয়ফ্রেন্ড আছে। ব্যাস, ল্যাটায় চুকে গেল। ঈশানের মাথায় শুধু এটুকুই ঘুরছিল। ছেলেটার এক মুহূর্ত দেরি করলো না। আশেপাশে তাকিয়ে টেবিলের উপরের পানি গ্লাসটা দেখতে পেয়ে পানিটা ঢকঢক করে খেয়ে নিল। তারপর গ্লাসটা রেখে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে আরম্ভ করলো, আমি ছেলেটাকে এত কষ্ট করে বিয়ে করতে বারণ করলাম, ভাগিয়ে দিলাম, আর আপনি কিনা শেষ পর্যন্ত এসে সব কিছু কেচিয়ে দিলেন। সব হয়েছে আপনার জন্য। আপনি যদি আজকে বিয়ে না করতেন, কাল বাদে পরশুই আমি আমার বয়ফ্রেন্ড এর কথা আমার আব্বুকে বলতে পারতাম।
বিয়ের মাঝখানে এরকম একটা কাণ্ড ঘটবে বুঝতেই পারিনি। ভেবেছিলাম বিয়েটা ভেঙে যাবে, আর আপনি এসে কিনা সেখানে বিয়েটা করে নিলেন। আপনার কি একটুও জানতে ইচ্ছে করলো না? তার মানে আপনার আব্বুর মান সম্মানটা আপনি নিজ হাতে ডোবাতে চেয়েছিলেন, তাই তো? তোর আপনার মান সম্মানের খেতে আগুন। ভালোবাসার মানুষকে না পেলে মান সম্মান কি ধুয়ে খাবো? আব্বুকে এত বোঝালাম, তারপরেও ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। বললাম যে ছেলেটার সাথে একটু দেখা করতে। আমি আপনার বিয়ের মাঝখানে আসিনি, আমি বিয়ে খেতে এসেছিলাম। আপনার চাচু, আপনার আব্বু আম্মু শেষে জোর করে ধরে বেঁধে আমাকে বিয়ে দিয়েছে। উল্টো আপনার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমি আপনার মান সম্মান বাঁচিয়েছিলাম। অবশ্য আপনার কাছে এসব কথা অহান্তর। আপনি আগে অন্তত আমাকে একটাবার জানাতে পারতেন যে আপনি বিয়েটা করবেন না। আপনার হয়ে আমি বলে দিতাম। আমার স্বপ্ন, আশা সব কিছু আপনি ভেঙে দিলেন। আমি ভেবেছিলাম আব্বু আম্মুকে বুঝিয়ে নিয়ে আপনার সাথে সবটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। এখন দেখছি আমি কাকে কি বোঝাবো? আমি বাসায় গিয়ে যদি আপনাকে নিয়ে যাই আর তারপর আপনি বলছেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, তার মানে আপনি আমার সাথে নিশ্চয়ই থাকবেন না, তাই তো? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে থাকবেন না। তাহলে আমি কাকে কি বোঝাবো? ভেবেছিলাম আব্বু আম্মুর পায়ে ধরবো, কিন্তু এখন দেখছি আপনাকে বাসায় রেখেই যেতে হবে। মিশমি মেয়েটা অর্থাৎ বউ ঈশানের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান বুঝতে পারল যে বেডে অন্তত ওর জায়গা হবে না, তাই একটা বালিশ নিতে গেলে মেয়েটা বলতে লাগলো, কোথায় যাচ্ছেন আপনি? অন্তত যেসব কথা শুনলাম তাতে মনে হচ্ছে না আপনার পাশে বেডে আমার জায়গা হবে। আপনি শুয়ে পড়ুন, আমি নিচে। আমি এতটাও নির্দয় না, সাজানোর নাটকটাকে আপনি নষ্ট করে দিলেন। তারপরেও আপনার প্রতি আমি সদয়। আপনি এক কাজ করুন, আমি মাঝখানে কোলবালিশ রাখছি, আপনিও এ পাশে আর আমি ওই পাশে শুয়ে পড়ি। ঈশানের নিজের শোয়ার অভ্যেস নেই। মেয়েটার কথাটা শেষ করে কিছুক্ষণ মিশমি ঈশানের দিকে তাকিয়ে থাকতে ঈশান ধপ করে গিয়ে বেডে বসে পড়ল। মেয়েটা সরে যেতেই মাঝখানে বালিশ দিয়ে দিতেই ঈশান অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। তখন মিশমি বলতে আরম্ভ করলো, না হয় বয়ফ্রেন্ড ছিল, আপনার কি গার্লফ্রেন্ড নেই? এই যুগের ছেলে হয়ে গার্লফ্রেন্ড নেই সেটা কি বিশ্বাস করতে বলছেন আমাকে? আপনাকে বিশ্বাস করানোর জন্য এখানে আমি আসিনি, এসেছিলাম বিয়ে খেতে। আর এত সব কিছু হয়ে যাবে ভুলেও যদি টের পেতাম এমন কিছু হবে, তাহলে আপনার চাচাতো ভাই মন খারাপ করলেও আমি কখনোই এখানে আসতাম না। আমি ভাবতেও পারিনি যে আজকে এরকম একটা দিবাকে পড়ব। আর শেষ পর্যন্ত কিনা এত ঝড়ের মধ্যে দিয়ে সম্মান বাঁচানোর জন্য যাকে বিয়ে করলাম সে বলছে আমার সাথে থাকবে না। এখন আমি কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না, মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। আরে যেটা হবে সেটা পরবর্তীতে হবে, এত চিন্তা আপনাকে করতে হবে না তো। তাছাড়া আজ বাদে কাল আমার বয়ফ্রেন্ড ফিরে আসলে আমি ওর সাথে আপনার পরিচয় করিয়ে দেব। দেখুন, আমাদের ডিভোর্স হয়ে গেলে আপনার সাথে আমি দেখে শুনে একটা ভালো মেয়ের সাথে আপনার বিয়ে দিয়ে দেবো। থাক মেরি বেহেন, আমার জন্য আর কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করেছেন, এবার অন্তত ছেড়ে দিন। আর দরকার নেই, খুব উপকার করেছেন আপনি আমার সাথে বিয়ে করে। এখন আর উপকারের দরকার নেই। আমার জন্য মেয়ে আমি নিজেই খুঁজে নেব। এবার মিশমি কিছুক্ষণ ধরে চুপ করে থেকে তারপর আবারও যখন বলতে লাগলো, সত্যি কি আপনার গার্লফ্রেন্ড নেই? আপনি আমার বউ, ধর্ম মোতাবেক আজকে বিয়ে হয়েছে। আপনি আমার গার্লফ্রেন্ড কিংবা শালিকা কিংবা বেয়ান নন যে আপনার সাথে আমি মশকরি করছি। কিন্তু এই যুগের ছেলের গার্লফ্রেন্ড নেই সেটাও ভাবতে অবাক লাগছে। যাই হোক, নেই ভালো হয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের মাঝে বিয়ের সম্পর্ক থাকলে আপনি অন্য কোনো মেয়েকে পছন্দ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার কি আমাকে দেখে ওসব আজেবাজে ছেলের মতো মনে হয়, যেখানে বিয়ের আগেই কোনো প্রেম ভালোবাসায় জড়ায়নি, আর আপনি বলছেন বিয়ের পর আমাকে পরকীয়া করতে? বাহ, এরকম বউ তো ঘরে ঘরে দরকার। তাহলে ছেলেরা বিয়ের পরও 2-4টা করে সম্পর্ক রেখে বসে থাকবে। আজব ক্যারেক্টার আপনি। মিশমি বুঝতে পারল ঈশানের মনটা খারাপ হয়ে গেছে। তারপর ঈশান চুপ করে রইল। একটু সময় মেয়েটা বলতে আরম্ভ করলো, যাই হোক, আমি এত কিছু জানতে চাইছি না। আমার বয়ফ্রেন্ড ফিরে আসলে কিন্তু আমি ওর সাথে কথা বলতে যাব। কী বলবো আমি জানি না, তবে আমি চাইছি না যে আপনি আমার বাসায় থাকাকালীন সময়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন। আপনি ডিভোর্সের পর চলে যাবেন, সেটার বিষয় তখন, কিন্তু আমার বাসায় থেকে এসব করলে আমার মান সম্মান নষ্ট হবে। আমি আপনার সম্মান রক্ষা করেছি, সেই সুবাদে আপনাকে এইটুকু ফেভার আমার জন্য করতে হবে। আমি আব্বু আম্মুকে বুঝিয়ে নিব, তারপর অন্তত আমি রিকোয়েস্ট করব আপনি আমার বাসায় থাকাকালীন এসব কাজ করবেন না। কারণ আপনার আব্বুর যেমন এমন একটা নাম আছে,
তেমনি আমার আব্বুকে শহরের সবাই চেনে। বিশ্বাস না হলে মেহেদির কাছে জিজ্ঞেস করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ঈশান আর কোনো কথা বলতো না। মেয়েটার এসব আজগুবি কথা ওরা শুনতে ইচ্ছে করছে না। মেয়ে মানুষের আসলে মাথা মোটা। সকালবেলা ঈশান ঘুম থেকে উঠে দেখলো মেয়েটা চুল ছাড়ছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। তারপর ব্রেকফাস্ট করে রুমে এসে বসে রইল। আর মাঝখানে মেহেদি আসলো। এসে বসে ওদের সাথে কথা বলতে আরম্ভ করলে এবার ঈশান মেহেদিকে ওর বউয়ের সামনে সামনে বলতে আরম্ভ করলো, এই হারামজাদা, তুই না বললি তোর চাচাতো বোন বিয়েতে রাজি, তাহলে সে বলেছে যে নিজে থেকে বিয়েটা ভেঙেছে, আর তুই কিনা আমার সাথে জোর করে কাল বিয়ে দিলি। দেখ, সে আজকে বলছে কাল রাতে আমাকে নাকি ডিভোর্স দিবে। এসব কথা শোনার পর ভালো লাগে বল? মেহেদি ভাবলো যে ঈশান মজা করছে। তখন ঈশান ওকে পালিশ দিয়ে ইচ্ছে মতো পেটালো। এরই মাঝখানে মিশমি এসে দূরে দাঁড়ালে তখন মেহেদি ওকে জিজ্ঞেস করতে লাগলো এসব বলেছে কিনা। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই এবার মেহেদি বলতে লাগলো, আরে বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা সবারই থাকে। আজ বাদে কাল দেখবি আপুর সাথে ওই ছেলেটার যোগাযোগই রাখবে না। যখন জানতে পারবে যে আপুর বিয়ে হয়ে গেছে তখন দেখবি ঠিকই ওর থেকে দূরে চলে যাবে। আর আপু, তুই ভুল করিস না। ঈশান অনেক ভালো ছেলে, সেজন্যই আমরা অনেকে ভেবে চিন্তে ওর সাথে তোর বিয়েটা দিয়েছি। বয়স হয়তো তোর থেকে জুনিয়র, কিন্তু অনেক ভালো থাকবি ওর বাসায় গিয়ে। ওদের মতো একটা পরিবার হয় না। আমার বোন থাকলে আমি নিজেই দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিতাম। তুই জানিস না ওরা কত ভালো মানুষ। ঈশানের বাসায় গেলে তোকে মেয়ের মতো করে মাথায় তুলে রাখবে আন্টি আঙ্কেল। মেহেদি তার চাচাতো বোনকে বোঝাতে ব্যস্ত হয়ে বলল। দুপুর গড়িয়ে বিকেল পড়তেই মেহেদি চাচু আর চাচি আম্মু একটা গাড়িতে করে ওদের উঠিয়ে দিল। ঈশানের পাশে মেয়েটা বসে আছে। ঈশান মুখে হাত দিয়ে বসে আছে। আম্মুকে কি বোঝাবে? তার উপর আবার এত বড় একটা টেনশন মাথার উপর ঘুরপাক খাচ্ছে। কি থেকে কি করবে জানে না। তবে মনে হচ্ছে বিয়েটা করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এ অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল। কোনো মেয়ের সাথে ধোকাও দেয়নি আর প্রতারণাও করেনি, কারো জীবন নষ্ট করেনি। তাহলে কি দরকার ছিল ওর সাথে এরকম একটা মেয়ের বিয়ে হওয়ার? মানুষের সৌন্দর্য কী সব? এর থেকে তো গ্রামের গরিব একটা কাজের মেয়েকে বিয়ে করলেও খুশি হতো, যদি তার লাইফ এরকম কিছু না থাকতো। বাসায় চলে আসলে ঈশান 1 ঘন্টার মধ্যে। তারপর মেহেদির আব্বু আম্মু সবাই আসলো। এসে বাসার কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। আব্বুও বাসাতেই ছিল। ওরা ভিতরে আসলো বউকে নিয়ে। ভিতরে এসে সোফায় বসিয়ে দিতেই ভদ্রমহিলা আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলেন। আম্মু উঠিয়ে ছেলের বউকে একটা জায়গায় বসার লোকেশন বুঝতে পারল না। মেয়েটা নাটক করছে কেন? হয়তো ডিভোর্সের জন্যই অপেক্ষা করছে। বিষয়টা ভেবে ঈশান চুপ করে রইল। আম্মু কিছু বলছে না দেখে ঈশান কিছু বলার সুযোগ পাচ্ছে না। আম্মুর মুখে তাকিয়ে আছে। আব্বু কি এখন আসলেই কিছু বলবে নাকি বুঝিয়েছে? এবার ঈশান ভয় পাচ্ছে দেখে আম্মু হুটহাট করে বলতে আরম্ভ করলো, কি হলো আব্বু, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার আব্বু কাল রাতেই আমাকে এসে সব বলেছি। আমি চেয়েছিলাম কাল যেতে, কিন্তু তোমার আব্বু এমন একটা সময় বলেছে অত রাত্রে বেরোবো কি করে। আর সুইটিকে বললাম যাবে কিনা, বলল যে কাল তুমি চলে আসলেই দেখা যাবে। তাছাড়া এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছো, তাহলে এত ভয় পাচ্ছ কেন? তোমার আব্বু আমাকে সব বুঝিয়ে বলেছে। হঠাৎ করে ছেলের বিয়ে হবে ভাবতে পারিনি। আজ সকালেই তোমার শ্বশুরের সাথে আমি কথা বলেছি। ভয় নেই আব্বু, আমি রাগ করিনি। তবে হুটহাট করে হওয়াতে একটু খারাপ লেগেছিল যে ছেলের বিয়েটা আমার অজান্তেই হয়ে গেল। তার জন্য আমি মন খারাপ করে নিই। এখন ছেলের বউয়ের মুখ দেখার পর আমার রাগ নেই। আম্মু শেষের কথাটা বলেই মিশমির মুখের পাশে হাত রাখলো। মেয়েটা আম্মুর হাতের উপর হাত রাখতেই ঈশান এসে আম্মুকে এক পাশ থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে আম্মুও ছেলেকে জড়িয়ে ধরে ছেলের মাথায় হাত বোলালো, কপালে চুমু খেলো। এরই মাঝখানে সুইটি এসে তার ভাবিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এমন একটা মিষ্টি ভাবি পাবো আমি ভাবতেও পারিনি। জানিস, কালকে খুব ইচ্ছে হচ্ছিল তোর সাথে যেতে, কিন্তু বলতে পারিনি। ওখানে গিয়ে যদি জানতাম তোর বিয়েটা হবে, তাহলে সত্যিই আগে আগে থেকেই চলে যেতাম আমি। আর কোনো চিন্তার কারণ নেই। 2 দিন বাদে তোমার শ্বশুর শাশুড়ি আসবে, তখন ওনাদের সাথে আমি কথা বলে নিব। আর সামনে তোমাদের সম্পর্কের উন্নতি হলে তারপর না হয় আমরা একটা
রিসেপশনের অনুষ্ঠান করব। এসব নিয়ে এত ভাবার দরকার নেই, আর কারো কোনো মন খারাপ করারও দরকার নেই। সুইটি, যাও রহিমাকে গিয়ে বলো সবার জন্য নাস্তার ব্যবস্থা করতে। শায়লা, বসে থেকো না, নতুন বউ এসেছে, বরণ করছো? এখন সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এখন এসবের কোনো দরকার নেই। ভাবি সাহেবা এত ব্যস্ত হতে হবে না। ছেলের বউ এমন করে এনে দিলাম, তার জন্য রাগ করবেন না। আমাদের মেয়েটা খুব ভালো, তবে একটু মানিয়ে নিতে সময় লাগবে। কিন্তু আমি জানি আমার মিসমি আম্মুটা সব কিছু মানিয়ে নেবে। মিশমি মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান বুঝতে পারছে না মেয়েটা কাল রাতে ওকে মিথ্যা বলল কিনা, তবে ওর হাব দেখে মনে হচ্ছে না যে মিথ্যা বলেছে। ঈশান চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইল। এরই মাঝখানে জোরপূর্বক সবার জন্য নাস্তার ব্যবস্থা করা হলে সবাই খাওয়া দাওয়া করলো। তবে ওরা সবাইকে রাতে ডিনারের কথা বলা হলে কেউই থাকলো না, জোর করে বাসায় চলে গেল। ঈশানের কেন জানি ভয় লাগছে আম্মু বিষয়টা এত সহজে মানল কিভাবে ভেবেই, কিন্তু সম্পর্কটা কি আদৌ টিকবে? রাতে ডিনারের সময় ঈশান অবাক হলো এটা ভেবেই আম্মু ছেলের বউকে এত সহজে মেনে নিয়েছে, আর ভদ্রমহিলাও সবার সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলল। আম্মু নিজ হাতে মিশমিকে খাওয়ালো। ছেলের বউকে আম্মুর এত পছন্দ হবে ঈশান ভাবতেও পারেনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আম্মু মিশমিকে রুমে নিয়ে আসলো। সুইটি ভাবিও পিছন পিছন এসে অনেকক্ষণ কথা বলল। আব্বু ঈশানকে বেশ সময় নিয়ে বুঝিয়ে তারপর এখন অন্তত একটু অফিসের দিকে যেতে বলল। ঈশানও আর না করলো না, কয়েকটা দিন না হয় একটু বাড়িতেই থাকুক, বউয়ের সাথে একটু সময় কাটাক। আব্বু চোখ বড় বড় করে তাকাতেই ঈশান বলতে লাগলো, হঠাৎ করে শুনলাম তুমিও নাকি বিয়েতে মতামত দিয়ে দিয়েছো। তখনই অবাক লাগছিল এটা ভেবে যে বন্ধুর বাবার কথা শুনে বিয়েতে মত দিলে কী করে। মেয়েটাকে দেখছিলাম, তাছাড়া মেহেদির আব্বুর উপর আমার বিশ্বাস আছে। ভদ্রলোক, খুব ভালো মানুষ। এত করে রিকোয়েস্ট করলো, আর মান সম্মানের কথা ভেবেই হ্যাঁ বলে দিলাম। তাছাড়া তোমাকে তো বিয়ে দিতেই হতো, তাই আর বারণ করলাম না। তার উপর এত কাজের মধ্যে দেখে শুনে বিয়ে দিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতো। তার থেকে না হয় হুটহাট করে হয়ে গেল, সেটাই ভালো হয়েছে। আব্বু ঈশানকে রুমে যেতে বলল। ছেলেটা রুমে এসে বেটে গা এলিয়ে দিতেই মিশমি ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলতে লাগলো, সবার সামনে আমাকে আপনি করে বলবেন না, তাতে সবাই বুঝে যাবে। কি বোঝা যাবে? 6 মাস বাদে ডিভোর্স নিয়ে চলে যাবেন, তখন কি বুঝবে না? মিশমি মাথা নিচু করে নিল। তখন ঈশান বলতে লাগলো, এত বেশি অগাধ বিশ্বাস বয়ফ্রেন্ডের উপর? কতদিনের সম্পর্ক আপনাদের? 1 বছরের। সে যদি জানতে পারে আপনার বিয়ে হয়েছে তাহলে আপনাকে মেনে নেবে? অবশ্যই নেবে, কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে। সবাই সেটা বলে। আপনি হয়তো ছেলেটাকে ভালোবাসেন, কিন্তু দিন শেষে আপনার সাথে আমার যে পবিত্র বন্ধন, আপনি যদি আমাকে ভালোবেসে ফেলেন তাহলে কি হবে ম্যাডাম? এমনটা কখনোই হবে না, বললাম তো। ঠিক আছে, দেখা যাবে। তারপর যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে মেনে না নেয়, এখনও সময় আছে। ভেবে দেখুন মিসমি, আমাকে একটা সুযোগ কিন্তু দিতে পারেন। আপনি চাইলে নিজেকেও বুঝিয়ে নিতে পারেন যে বিয়ে হবার হয়ে গেছে। ও যেন নিজের মতো করে কাউকে খোঁজে নেয়, বিয়ে করে নেয়। আপনি স্বামী সংসার নিয়ে ভালো থাকতে চান। এসব কথা বলবেন না তো। ঈশান, আপনার সাথে এসেছি তার মানে এই না যে আপনার সব কথা আমাকে শুনতে হবে। ঠিক আছে, শুনবেন না ভালো কথা, কিন্তু এমন কোনো কাজ করবেন না যার জন্য আমার পরিবারের সম্মান নষ্ট হয়। সেটা কিন্তু আমি মোটেও বরদাস্ত করব না। আপনার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া, যেখানে আমি আপনাকে এরকম সম্মানের হাত থেকে বাঁচিয়েছি। আপনার কাছে হয়তো এটা ছেলে খেলা মনে হচ্ছে, কিন্তু যদি বিয়েটা একবার না হতো বুঝতে পারতেন যে মানুষ কী ধরনের বাজে কথা বলে। বাবা মা হননি তো, তাই এসব বুঝবেন কি করে? আপনার আব্বু আম্মু ভালো বুঝতে পেরেছে, তাই আপনার বিয়েটা আমার সাথে দিয়েছিল। আপনি উল্টো আমাকে বোঝা মনে করছেন। যাই হোক, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন, তবে একটা কথা, অন্তত আপনার সম্মান বাঁচানোর সুবাদে আর সেই প্রতিদান হিসেবে আমার সম্মানটা নষ্ট করবেন না। ভেবেছিলাম আব্বু আম্মু আপনাকে পছন্দ করবে না, আর আম্মু তো অন্তত নয়। তারপর ঠিকই আপনার পথ সোজা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি উল্টোটা। আম্মু তো আপনাকে মেয়ে ভাবতে শুরু করেছে। এত ভালোবাসা, এত আদর আপ্যায়ন দেখেছে, আপনি কি করে চলে যাবেন আমি সেটা জানি না। তবে যাই হোক, নিজের মতো করে যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে, তবে তার জন্য সময় লাগবে বলে দিলাম।
দুটো দিন বাদে মিশমির আব্বু আম্মু আসলো, ওর ছোট বোনও সাথে আসলো। তারপর দু পরিবারের মাঝে আলাপ আলোচনা হলো। ভদ্রলোক আর ভদ্রমহিলাকে সেদিন আর ঈশানের আব্বু আম্মু যেতেই দিল না। দুদিন ওরা থেকে তারপর বেশ ঘোরাঘুরি করে পুরো পরিবারের সাথে সময় কাটিয়ে গেল। মিশমির আব্বু আম্মু চলে যাওয়ার সময় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মিশমির আব্বু বলতে লাগলো, এত ভালো একটা পরিবারে আমার মেয়েকে পাঠাতে পারবো জানতাম না। ঈশানের আব্বুকে আমি অনেকবার দেখেছি টিভিতে, উনি অনেক বড় বিজনেসম্যান। তোমাকে যে বাড়ির বউ করেছে সেটার জন্য আমার মনে হচ্ছে তুমি অনেক ভাগ্যবতী মামনি। দেখো, এমন কিছু করো না যার জন্য ওদের সম্মানটা নষ্ট হয়। আমি আশা করব তুমি জামাইয়ের থেকে বয়সে বড়, তাই তোমার বুদ্ধিটা ওর থেকে একটু বেশিই হবে। সব কিছু গুছিয়ে নিয়ে ওই বাড়ির সব্বার সাথে ভালোভাবে থাকবে। যে ছেলে তোমার সম্মান বাঁচালো, এমন কিছু করো না যার জন্য তার পরিবারের সম্মানটাই আঘাতে আসে। এতে ওদের থেকে বেশি কষ্ট আমিই পাবো। মিশমি 7 দিন পর থেকে কলেজ যাওয়ার জন্য পায়তারা করতে লাগলো। ঈশানকে সেদিন বোঝানোর পরও যখন মেয়েটা শুনলো না, তখন ছেলেটা বলতে লাগলো, আপনি কি ভেবেছেন বলুন তো? এখানে এসেও নিজের মতো করে চলবেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি একটা পরিবারে আছেন, পরিবারের সবার মতামতের কোনো দরকার মনে করছেন না। আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে চাইছেন, এমনটা কিন্তু নয়। এত অধিকার দেখাচ্ছ কেন? আমি কি তোমাকে বলেছি স্বামী হিসেবে মানি? তাহলে অধিকার দেখাতে আসো কেন সবসময়? ঠিক আছে, যা খুশি তাই করুন, অন্তত আর্জই করেন, নিজের কোনো ক্ষতি করবেন না। আপনার বাবাকে আমি কথা দিয়েছি যে আপনাকে দেখে রাখবো, কিন্তু উনি জানেন না ওনার মেয়ে খুব বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজের মতো করেই নিতে পারে, আর এমন এমন সব কাজ করে যার জন্য নিজের বাবার সম্মানটা নিজেই প্ল্যান করে ডুবাতে ছাড়ে না। ঈশান সেদিন রাতে বাসায় এসে জানতে পারলো আব্বু আম্মু মিশমিকে অনুমতি দিয়েছে কলেজে যাওয়ার জন্য। ছেলেটা অবাক হলো না। পরদিন ঈশান যখন অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল, তখন আব্বু বলতে লাগলো, শোনো, মিসমি মামুনিকে কলেজে পৌঁছে দিয়ে তারপরে তুমি অফিসে এসো। আব্বুর কথা ঈশান ফেলতে পারে না, তাই আর কোনো কথা বলল না। নিজে এসে দাঁড়িয়ে রইল ছেলেটা। একটু বাদে মিশমি আম্মুকে বলে বেরিয়ে আসতেই ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একটু অবাক হলো। তারপরে এসে সামনে দাঁড়াতে ঈশান বলতে লাগলো, নিন ওঠুন, আপনার শ্বশুর আপনার দায়িত্ব আমার কাছে দিয়েছে, বলেছে নিয়ে যেতে নিয়ে আসতে। আমি একাই যেতে পারবো, তোমাকে কিন্তু এত কষ্ট করতে হতো না ঈশান। আপনি আমার দায়িত্ব, এত কথা বাড়াবেন না, ওঠুন, আমি দিয়ে আসবো আর নিয়ে আসবো, এত কথা আমি শুনতে চাইছি না মিসমি। ঈশান মিশমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরোলো। মেয়েটা তেমন করে কথা বলে না। ঈশান দেখছে বাতাসীয় চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, স্নিগ্ধ লাগছে খুব মিশমিকে আজকে। মেয়েটা যদি ওকে একটু বুঝতো, সেটাই ভাবছে ঈশান। মিশমি যদি ভালোবাসতো ওকে, ঈশান সর্বোচ্চ দিয়ে আগলে রাখতো। পরিস্থিতি বোধহয় মানুষের সাথে এমন করেই খেলা করে। যার সম্মান বাঁচালো সেই কিনা ওর সম্মানটা ডোবানোর জন্য উঠে পড়ে লাগছে। দুদিন বাদেই যখন এত বড় লোক বাড়ির ছেলের বউয়ের ডিভোর্স হবে, তখন মানুষ কি আজে বাজে কথা বলবে আল্লাহ মাবুদ ভালো জানে। ঈশান আনমনেই মিশমিকে একটা প্রশ্ন করে ফেলল, আচ্ছা মিসমি, ডিভোর্স না দিলে কি হয় না? 6টা মাস থেকে দেখুন আমার সাথে, একটু ভালোবাসার চেষ্টা করুন না। হুটহাট করে নেওয়া সিদ্ধান্ত কিন্তু কখনো ভালো হয় না। আপনি যার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছেন, সে কিন্তু আপনাকে ছেড়ে যেতে দ্বিতীয়বার ভাববে না। একটা কথা জানেন তো, আপনি যা করবেন ওপরওয়ালা আপনাকে ঠিক তেমন কিছুই আপনাকে ফিরিয়ে দেবে। ঈশান, আমি রাকিবকে ভালোবাসি। ঈশান একটু তাচ্ছিল্য করে হাসলো। কলেজের সামনে এসে দাঁড়াতেই মেয়েটা বাইক থেকে নেমে চলে যেতে নিলে ঈশান পিছন থেকে ডাকলো। মেয়েটা বিরক্তি নিয়ে পিছন ফিরে আসতেই ঈশান ওর হাতের মধ্যে কিছু টাকা ধরিয়ে দিতেই মেয়েটা নিতে চাইলো না। তখন ঈশান বলতে লাগলো, আপনার স্বামী ইনকাম করে না ঠিক আছে, তাই বলে এতটাও গরিব নয় আপনাকে কিছু দিতে পারবে না। রাখেন, কাজে লাগবে। আর হ্যাঁ, কলেজ থেকে বেরিয়ে আমাকে না হয় একটু কষ্ট করে কল করবেন, নাকি এই কয়েকদিন আমার নাম্বারটা আপনার জানা হয়নি। মিশমি মাথা নিচু করে রইল। ঈশান ওর থেকে ফোনটা নিয়ে নাম্বারটা সেভ করে দিল। তারপর ওকে চলে যেতে বলতেই মেয়েটা চলে গেল। ঈশান অফিসে আসতেই আপু সবার সাথে পরিচয় করিয়ে দিল। আজকে অফিসের প্রথম দিন, এর আগেও এসেছে, তবে এমন করে ও হুটপুট পড়ে না।
তবে এমন করে শুটবুট পরে না। ঈশান ভেবেছিল গাড়িতে করে আসবে, কিন্তু আবার ভাবলো বাইকে বসলে কাছাকাছি বসতে পারবে দুজনে। কিন্তু মেয়েটা একটাবারের জন্য ওকে পিছন থেকে জড়িয়ে ধরেনি। সারাটা দিন ঈশান কোনো কাজে মনোযোগ দিতে পারল না। একটা বাজতেই মনে হতে লাগলো মিশমির হয়তো কলেজ থেকে বেরোনোর সময় হয়ে গেছে। ঈশান দ্রুত গাড়ি নিয়ে চলে আসলো কলেজের সামনে, কিন্তু এসে অবাক হলো কলেজটা ছুটি হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর দারোয়ানকে জিজ্ঞেস করতেই বলল ছুটি হয়ে গেছে। ঈশান মিশমির ছবিটা দেখিয়ে বলতে লাগলো, এই মেয়েটাকে দেখেছেন? বেরিয়ে গেছে কিনা? ভাইজান, এই কলেজে প্রায় 1000 জন স্টুডেন্ট। এত ছেলেমেয়ের মাঝে কোনটা আমি কি দেখছি নাকি? আপনি ওনাকে ফোন করে জিজ্ঞেস করে দেখুন কোথায় আছে। ঈশান মিশমিকে ফোন করতে লাগলো। মিশমি কল রিসিভ করছে না, বিরক্তি লাগছে খুব। মেয়েটা কেন যে কল রিসিভ করছে না, বিপদে পড়লো কি না। ঈশান আশেপাশে খুঁজতে লাগলো। অনেকক্ষণ যাবৎ এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে একটা লেকের ধার দিয়ে যাওয়ার সময় মনে হলো মিশমির মতোই কাউকে দেখছে। সকালে যে ড্রেসটা পরেছিল সেটা এখনও চোখের সামনে জ্বলজ্বল করেছে। ঈশান গাড়িটা দাঁড় করিয়ে এবার ভালো করে দেখে বুঝতে পারলো এটাই মিশমি। ঈশান আরেক মুহূর্ত দেরি করলো না, গাড়ি থেকে নেমে গেল। ঈশান মিশমি থেকে কিছুটা দূরে এসে দাঁড়াতেই বুঝতে পারলো কলেজে এসেই বয়ফ্রেন্ডের সাথে দেখা করেছে মেয়েটা। ওদের কথাবার্তায় তেমনটাই বোঝা যাচ্ছে। মিশমি ছেলেটার হাত ধরে বসে কথা বলছে। বুকের ভিতর কেমন যেন করে উঠল ঈশানের। কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে ওদের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ছেলেটার সাথে বেশ রাগারাগি করে কথা বলছে মিশমি। এরই মাঝখানে ঈশানের ধ্যান ভাঙল ফোনের শব্দে। তারপর এগিয়ে এসে ওদের উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। ঈশান কথাটা বলার সাথে সাথেই দুজনের ওর দিকে তাকালো। সাথে সাথে ঈশান একটু হাসার চেষ্টা করতেই মিশমির মুখটা কালো হয়ে গেল। মেয়েটা হয়তো ওকে আশা করেনি এমন একটা ভাব করলো। ঈশান ছেলেটার দিকে হাত এগিয়ে দিয়ে বলতে লাগলো, হাই, আমি ঈশান। আপনার গার্লফ্রেন্ডের সাথে আমারই বিয়ে হয়েছে। ছেলেটা মিশমির দিকে তাকাতেই ও মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ছেলেটা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত মেলালো আর বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গার্লফ্রেন্ডকে দেখে রাখার জন্য। এই যুগে এরকম ছেলে পাওয়া যায় আমি ভাবতে পারিনি। আসলে আমি কাজের ব্যস্ততার কারণে মিসমির সাথে দেখা করতে পারিনি। আসলে বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের কী অবস্থা হয়। একটা জবের জন্য মিসমির বাবার কাছেও যেতে পারলাম না, কি করব জানি না। ঠিক আছে, সময় হোক মিসমি ডিভোর্স নিয়ে নিবে, আর আমি চেষ্টা করব আপনাকে একটা জব পাইয়ে দিতে। থ্যাঙ্কস ব্রো। ঈশান খেয়াল করলো মিশমি মাথা নিচু করে আছে। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, মিসমি, আপনি বয়ফ্রেন্ডের সাথে চলে যাবেন নাকি আমার সাথে যাবেন? মেয়েটা কোনো কথা বলছে না দেখে ঈশান আবারও হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, আপনি ওকে একটু পৌঁছে দেবেন। ঈশানের বুকের ভিতর যেন কেমন করছে, ভালো লাগছে না কিছুই। এখানে দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছে না, তাই চলে যেতে নিলে এবার ছেলেটা পিছন থেকে ডেকে বলল, শুনুন ঈশান, আমার একটু কাজ আছে, আপনি মিসমিকে নিয়ে যান। মিশমি ভেবেছিল ওর বয়ফ্রেন্ড ওকে বাসায় পৌঁছে দিবে, সেখানে ছেলেটাই উল্টে কথা বলছে। ঈশান একটু অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। ছেলেটার হাব ভাব কেমন যেন চোরের মতো, আশেপাশে এদিকে ওদিকে তাকাচ্ছে। ঈশান মাথা নেড়ে মিশমির দিকে একবার তাকিয়ে থেকে গাড়ির কাছে চলে আসতেই মেয়েটা ওর পিছন পিছনে এসে গাড়িতে উঠে গেল। ঈশান সারাটা রাস্তায় কোনো কথা বলেনি, মিশমি পিছনেই বসেছিল। ঈশান সামনে ড্রাইভারের সাথে বসেছে। তারপর মিশমিকে বাসার সামনে নামিয়ে দিয়ে যখনই চলে যেতে নিবে মেয়েটা বলতে লাগলো, তুমি চলে যাচ্ছ কেন? লাঞ্চ করে যাও। আমার পেট ভরে গেছে অনেক আগেই। মিশমিকে ওই ছেলেটার সাথে দেখে মোটেও ভালো লাগলো না ঈশানের। ভেবেছিল ছেলেটা হয়তো ওর থেকে দূরে সরে থাকবে, আর না হলে মিশমি ওর সাথে যোগাযোগ করবে না। ওর কথা তো শুনতোই না, উল্টো ছেলেটার সাথে প্রথম দিন এসেই দেখা করলো। এমন করে দিন যত যাচ্ছিল বন্ধুদের সাথে মিশমির পরিচিত হলো, আর যার জন্য ঈশানের বন্ধুরা প্রায়ই ঈশানকে বলতে থাকে ওর বউকে নাকি একটা ছেলের সাথে দেখেছে। ঈশান শেষে 1 মাসের মাথায়
উপায় না পেয়ে সেদিন ওদের সব ঘটনা খুলে বলল। তারপর থেকে ওরা ওদের একসাথে দেখলেও আর তেমন করে বলে না, তবে বলে কোথায় গিয়েছিল, কি করেছে, এসব বিষয়। ঈশানের এসব প্রতিনিয়ত দেখতে মোটেও ভালো লাগছে না, মেজাজটা পুরোই খারাপ হয়ে থাকে। কেন জানি মিশমির সাথে কথা বলতে ইচ্ছে করে না। গত 1 মাসে দুজনের মাঝে গুরুত্বপূর্ণ সম্পর্কটাও গড়ে ওঠেনি। ঈশান ভাবছে মেয়েটা চলে যাবে, তাই ওর সাথে এত কথা বলেই বা কী হবে। এরই মাঝে মিশমি ঈশানকে অনেকবার জিজ্ঞেস করলেও ছেলেটা এখনও অবধি কোনো উকিলের সাথে কথা বলেনি। মেহেদিকে যতবারই বিষয়গুলো বলেছে, মেহেদি বলেছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ছেলেটার সম্পর্কে সব খোঁজ খবর নিতে। কিন্তু ঈশানের ইচ্ছে করেনি, কারণ এসব জানতে। গত 1 মাসে যদি কিছু পরিবর্তন হওয়ার থাকতো তাহলে হতো, মেয়েটা নিজে থেকে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিত। কিন্তু তেমন কিছুই হয়নি, উল্টো মেয়েটা নিজেই যোগাযোগ রেখেছে। প্রতিদিনের মতো ঈশান আজকেও ভীষ্মিকে কলেজে পৌঁছে দিল। যাবার সময় কোনো কথাই বলল না, তবে খেয়াল করলো মেয়েটা বেশ খুশি। তাতে ঈশান বুঝতে পারল আজও বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে। ইদানিং মেয়েটার ঘোরাফেরা বেপরোয়া হয়ে উঠেছে। আপুর কানেও কিছুটা গেছে, যার জন্য ঈশান এসব বিষয় মিশমিকে সতর্ক করেছে। বারবার বারণ করার সত্ত্বেও মেয়েটা ওই ছেলেটার সাথে দেখা করছে। ঈশান আজকে একটা মিটিং শেষে একটু ফ্যাক্টরিতে গিয়েছিল। শহরের বাইরে যে ফ্যাক্টরিটা, সেটাতে গিয়ে শ্রমিকদের সাথে একটু কথা বলে সবার সাথে দেখা করে কাজকর্ম কেমন চলছে সেসব খোঁজ খবর নিয়ে শহরের দিকে ফিরতেই দুপুর হয়ে গেল। রাস্তার ধারে একটা বন্ধুকে টং দোকানে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান আর 1 মুহূর্ত দেরি করেনি। তাড়াহুড়ো করে নেমে গিয়ে ছেলেটাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তারপর বন্ধুর হাত থেকে চাটা নিয়ে খেতে আরম্ভ করলে বন্ধু দেখে ওকে জড়িয়ে ধরল। ঈশান ছেলেটার সাথে কথা বলছিল, ঠিক তখনই মনে হলো যে একটা চেনা কণ্ঠস্বর ওর কানে ভেসে আসছে। ঈশান বন্ধুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলার ফাঁকেই বুঝতে পারছিল ছেলেটার কণ্ঠস্বর চেনা। মিনিট 5 কথা বলার পরের মাঝে ওর বন্ধুর একটা কল আসতে একটু সাইডে চলে গেল। এবার ঈশান কে কথা বলছে বিষয়টা দেখার জন্য এগিয়ে গিয়ে চায়ের দোকানের পিছন দিকটায় তাকাতেই খেয়াল করে দেখলো মিশমির বয়ফ্রেন্ড একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, আর বলছে যে এই 1 মাসে নাকি মিশমির থেকে অনেকগুলোই টাকা নিয়েছে। মেয়েটা খুব বোকা, টাকার জন্য যে ওর সাথে সম্পর্কটা রেখেছে সেটা মেয়েটা বুঝতেই পারেনি। ওরা হাসাহাসি করতে লাগলো, আরও বলতে লাগলো ছেলেটা নাকি কোনো মেয়ের সাথে নতুন সম্পর্ক জুড়েছে। এসব শোনার পর ঈশানের মাথাটা হ্যাং হয়ে গেল। না জানি ছেলেটা আর কতগুলো মেয়ের সাথে এরকম প্রতারণা করেছে। বিষয়টা ভেবেই ঈশান তাড়াহুড়ো করে এসে বন্ধুকে কোনো রকম বিদায় দিয়ে গাড়িতে উঠেই মিশমিকে কল করতে লাগলো। কয়েকবার কল করতেই মিশমি রিসিভ করতেই ঈশান বলতে লাগলো, মিসমি, আমি না আসা পর্যন্ত কারোর সাথে দেখা করতে যাবে না প্লিজ। আজকে অন্তত রাকিবের সাথে দেখা করতে যেও না, আমার তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে মিসমি। কিন্তু আমি তো কলেজ থেকে বেরিয়ে গেছি, তুমি এইরকম করে প্রতিনিয়ত আমাকে কেন বারণ করছো? তুমি জানো না আমাদের মাঝে সম্পর্ক কেমন ঈশান? আমার কথা শোনো মিসমি, স্বামী হিসেবে আমার কর্তব্য তোমাকে ভালো মতো দেখার। আমি তোমার ভালোর জন্যই বলছি, অন্তত আজকের কথাটা শোনো। তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না। শোনো, আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে, হয়তো বন্ধ হয়ে যাবে এক্ষুনি। বলতে বলতেই ফোনটা অফ হয়ে গেল। কলটা কেটে যেতেই ঈশান আরও কয়েকবার কল করলো। মেয়েটা রিসিভ করেনি, কারণ ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। ঈশান অনেক চেষ্টা করার পরও মেয়েটার সাথে যোগাযোগ করতে পারল না। পুরো 1 ঘন্টা ঈশান ওরা যেখানে যেখানে যায় সেখানে গিয়ে মেয়েটাকে খুঁজলো। তারপর যখন পেল না, তখন এক প্রকার প্রচণ্ড পরিমাণে রাগ আর জেদ নিয়ে বাসায় ফিরতে লাগলো। মাথাটা পুরোই বিগড়ে রইল। মেয়েটাকে পেলে কষিয়ে 2 থাপ্পড় লাগাতো আজ। রাগের মাথায় আর কোনো কাজই করতে পারলো না, বাসায় চলে আসলো। ছেলেকে এমন এলোমেলো অগোছালো অবস্থায় দেখে আম্মু ওর কাছে আসতেই ঈশান বলতে লাগলো, আম্মু, মিসমি বাসায় এসেছে? কই না তো, আমি ভাবলাম তুমি ওকে আনতে গেছো, তাই আর কল করিনি। কি হয়েছে জিজ্ঞেস করলো আম্মু। ঈশান বলল ওর মাথা ধরেছে, তাই যেতে পারেনি। ওকে কল করে দিয়েছে চলে আসবে। রাগের মাথায় আম্মুকে মিথ্যা বলল। আর 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 পারা যাচ্ছে না এই মেয়েটাকে নিয়ে। দিন দিন ওর জন্য আব্বু আম্মুর কাছে এত বেশি মিথ্যা বলতে হচ্ছে।
যার জন্য নিজেরই খারাপ লাগছে। ঈশান সোফাতে মুখে হাত দিয়ে বসে রইল। আমি একটু বাদে চা এনে দিতেই এরই মাঝখানে বোনটাও এসে বাসায় উপস্থিত হলো। তারপর একটু বাদে আব্বু চলে আসলো লাঞ্চের জন্য। আম্মু সবার খাবারের ব্যবস্থা করছিল। ঈশানের মাথা ধরেছে বলে বোনটা বুঝতে পেরে ফ্রেশ হয়ে এসে ওর কপালে একটা বাম লাগিয়ে ম্যাসেজ করে দিয়েছিল। আব্বু খাওয়া দাওয়া শেষ করেই আম্মু এসে ঈশানকে খাইয়ে দিল। তারপর আব্বু যখনই বাসা থেকে বেরিয়ে যেতে নিবে এরই মাঝখানে দরজায় কলিং বেলের আওয়াজ হলো। আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো কে এসেছে দেখতে। সুইটি উঠতে গেলে ঈশান ওকে হাত ধরে থামিয়ে দিল। তারপর নিজে গিয়ে দরজা খুলে দিল। ঈশান জানে মিশমি এসেছে। দরজা খুলতেই দেখলো মেয়েটা দাঁড়িয়ে আছে। ঈশান কিছু বলছে না দেখে মিশমি পাশ কাটিয়ে যেতে গেলে ঈশান ওর হাত ধরে ফেললো। তারপর সামনের দিকে এনে দাঁড় করিয়ে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে? আমি আসলে তোমার সাথে তো আমার কথা হতো, তাই আর কি। তোমাকে কল করে বারণ করেছিলাম না ওই লম্পটের সাথে দেখা করতে চেও না? ঈশান কিসব বাজে বাজে কথা বলছো? ও লম্পট হতে যাবে কেন? তাছাড়া তুমি তো জানো। হ্যাঁ জানি, তুমি না জেনে এমন একটা প্লে বয়কে ভালোবেসেছো। বলেছি না ডিভোর্সের আগ পর্যন্ত তুমি আমার দায়িত্ব। তুমি শুনতে পাওনি? আমি তোমাকে বারণ করিনি যে ওর সাথে দেখা করতে যেও না? ঈশান ভদ্রভাবে কথা বলো, বাসায় আব্বু আম্মু আছে। ঈশান ফোন থেকে মিশমির বয়ফ্রেন্ডের সেই সব কুকীর্তির করা ভিডিও আর ভয়েসটা শোনালো। সব শোনার পর মিশমির চোখ যেন কপালে উঠে গেছে। ও কিছু বলতে পারছে না, চোখে পানি টলমল করছে। এবার ঈশান বলতে লাগলো, তোমার ভালোর জন্যই আমি বারণ করেছিলাম কি না ওই পথযাত্রার সাথে দেখা করতে যেতে। শেষ পর্যন্ত একটা প্লে বয়ের সাথে প্রেম করেছো। না জানি তোমার থেকে কত টাকা নিয়েছে। আরে টাকাটা বড় বিষয় না, যদি তোমার কোনো ক্ষতি করে দিত কি হতো? বিয়ে হয়েছে পর থেকে না কখনো ভালোভাবে কথা বলেছো, না হাজব্যান্ড হিসেবে কখনো মেনে নিয়েছো। আমার কথা কেন শুনলে না তুমি? ঈশানের এমন সিনক্রেট দেখে আব্বু আম্মু এগিয়ে আসলো। আসার সাথে সাথে ঈশান কষিয়ে মিশমির গালে একটা থাপড় বসালো আর প্রচণ্ড রেগে বলতে লাগলো, তোর জন্য আব্বু আম্মুকে তো আর আমি মিথ্যে বলতে পারবো না। তুই আজকেই বাসা থেকে চলে যাবি। আব্বু আম্মু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর বাবার পছন্দ ছেলেকে বিয়ে করবে না বলে বিয়েটা ভেঙে দিয়েছিল নিজে থেকে। ওর চাচাতো ভাই আর চাচা মিলে জোর করে আমার সাথে বিয়েটা দিয়ে আমার লাইফটাই নষ্ট করে দিয়েছে। এই বিয়ের পর থেকে একটা রাতে না ঘুমাতে পারি, না ঠিকমতো খাবার খেতে পারি। একটা কথা ভাবিনি, একটা বড় আমার কথা ভাবিনি। মনে হয়েছে আমি একটা বাচ্চা ছেলে, আমাকে যা বোঝাবে আমি তাই বুঝে নেব। পাগল মনে হয় আমাকে তোর, নাকি কাঠের পুতুল যা ইচ্ছা করবি আর আমি চুপ করে থাকবো? এসব কি বলছো? ঈশান রাগের মাথায় কি সব আজে বাজে। ঈশান আব্বু আম্মুকে সব সত্যিটা বলল। তারপর একটা সময় চোখের পানি মুছে নিয়ে বলতে লাগলো, আব্বু যার মেয়ে তাকে কল করো আর বলো এসে নিয়ে যেতে। আমি আর ওর সাথে এই নাটকের সম্পর্ক আর রাখতে পারছি না। আমার ভুল হয়েছে সেদিন ওদের সাথে যাওয়া। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওর মতো মেয়েকে বিয়ে করা। ঈশান কথাগুলো বলে রুমের দিকে চলে গেল। আর যাওয়ার সময় বাসার দরজাটা আটকে দিয়ে গেল। আম্মু অবাক হয়ে আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর দরজাটা খুলে মিশমিকে উদ্দেশ্য করে আব্বু বলতে লাগলো, তোমার পুরো পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য এমন করে ভেঙে যাওয়া বিয়েতে হ্যাঁ বলে দিলাম। তোমার চাচুর উপর বিশ্বাস করে তোমাকে নির্দ্বিধায় ছেলের বউ করে নিয়েছিলাম, আর তুমি আমার বাড়ির মান সম্মান ডোবাচ্ছ। এটা তোমার থেকে আমি আশা করিনি। তোমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতে আরম্ভ করছিলাম, আর তুমি আমার সেই সরলতার সুযোগ নিলে। মাঝে কেটে গেছে 7টা দিন। আর এই 7 দিনে ঈশান একটা সেকেন্ডের জন্য মিশমির সাথে কথা বলেনি। গত 7 দিনে মেয়েটাও একটাবারের জন্য কলেজে যায়নি। ঈশান 7 দিনের মাথায় সেদিন যখন বাসায় আসলো দুপুরে, এসে দেখলো মিশমি এই দুপুরের সময় শুয়ে আছে। ঈশান মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে আই এম সরি এতদিন কোনো উকিলের সাথে কথা না বলার জন্য। আমি ভেবেছিলাম যে আমাদের মাঝের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমার বোঝা উচিত ছিল যে সবাই সব কিছুর যোগ্য না। যাই হোক, আমি আজকে ভালো একটা উকিলের সাথে কথা বলে এসেছি। ডিভোর্সের জন্য সময় লাগবে। উনি বলেছে চাইলেই ডিভোর্স পাওয়া যায় না, আর আমি আবেদন করে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, আমার সাথে আপনাকে থাকতে হবে না। আর সেদিন ওরকম কথা না শোনার জন্য আপনার সাথে অনেক সিনকিট করেছি, যেটা আমার উচিত হয়নি।
আপনার গায়ে হাত তোলা, তার জন্য আমি আসলেই অনেক বেশি দুঃখিত। অন্যর মেয়ের গায়ে হাত তোলাটা আমার অধিকারেই পড়ে না। আর হ্যাঁ, আপনি চাইলে বাসায় চলে যেতে পারেন। আমি মেহেদিকে সব বলেছি, ও এসে আপনাকে নিয়ে গিয়ে বাসায় দিয়ে আসবে। ঈশানের কথাতে মিশমি উঠে বসলো। খেয়াল করলো ছেলেটার চোখ মুখ কেমন শুকনো লাগছে। ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে ঈশান বাসায় এসেছে, তবে ড্রিঙ্কস করে। সন্ধ্যা থেকে নিয়ে মিশমি ঈশানকে অনেকবার কল করলেও ছেলেটা কল রিসিভ করেনি। তারপর যখন বাসায় এসেছে, দেখতে পেল ছেলেটা একদম এলোমেলো অগোছালো দেখাচ্ছে। মিশমি দরজা খুলে দিল। রাত 12টা বাজে। এখন ছেলে বাসায় ফিরছে। এটা যদি আব্বু আম্মু দেখে তাহলে অনেক বেশি কষ্ট পাবে। মিশমি তাড়াহুড়ো করে দরজা খুলে দিয়ে ঈশান কেমন মাতালের মতো ঢুলতে দেখে কাছে আসে। মেয়েটা তাড়াহুড়ো করে কাছে আসতেই ঈশান রুমের দিকে যেতে গেলে মিশমি ওকে ধরে ফেললো আর বলতে লাগলো, এ কি ঈশান, তুমি ড্রিঙ্কস করেছো? হ্যাঁ, খুঁজেছি তো। ঘরের স্বামী থাকতে আপনি বাইরে গিয়ে প্রেম করতে পারেন, আর আমি এত বড় লোকের ছেলে হয়ে ড্রিঙ্কস করতে পারি না? এত সাধু সন্ন্যাসী হয়ে কী হবে? সব বিষয়ে এত ভালো মানুষ হতে হয় না। আপনি আমাকে ধরেছেন কেন? আপনাকে না বলেছিলাম বাসায় চলে যাবেন? আপনার কোনো অধিকার নেই এই বাসায় থাকেন। এই বাসার মানুষগুলো আপনাকে অনেক বিশ্বাস করেছিল, আর আপনি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এমন করে তাদের ঠকালেন। যেটা আমার ভালোবাসা, সেটা আপনার কাছে তুচ্ছ বলে মনে হলো। চলে যান এখান থেকে, আমার লাইফ থেকে। আর কত কষ্ট দিবেন আপনি? এইসব যন্ত্রণা আমার আর সহ্য হয় না। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, এই বুঝি তার প্রতিদান পেলাম। আমি জানি না ওপরওয়ালা আমাকে কোন অন্যায় শাস্তি দিচ্ছে। আমি আপনাকে ঘৃণা করি মিসমি, আই হেট ইউ। ঈশান কথাগুলো বলতে বলতে পড়ে যেতে নিলেই মিশমি আবার ওকে ধরে ফেলল। তারপর জোর করে ওর কাঁধের উপর হাত রেখে ঈশানকে নিয়ে যেতে লাগলো। ঈশানকে বেডে এনে শোয়াতেই বুঝতে পারলো ছেলেটা পুরো সেন্সলেস হয়ে গেছে। খাওয়া দাওয়ার ইচ্ছেটাও আর হলো না মিশমির। বুঝতে পারলো সব ওর জন্যই হয়েছে। এবারের প্রত্যেকটা মানুষ ওর জন্য কষ্ট পাচ্ছে। এসব ভেবেই পুরোটা রাতে মিশমির আর ঘুমোতে পারেনি। ঈশানের বেডের পাশেই বসেছিল। শেষ রাতের দিকে অনেক কান্নাকাটি করলো নিজের করা ভুল কাজের জন্য। মিশমি এই শেষ কয়েকদিনে বুঝে গেছে কেউ ওর আপন ছিল, আর আব্বু ওর জন্য কী করেছিল। আব্বু চেয়েছিল মেয়েকে ভালো একটা বাড়িতে বিয়ে দিতে, আর সেই মেয়ে কিনা তার বাবার সম্মান ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে। এসব যদি আব্বু জানতে পারে তাহলে নির্ঘাত স্ট্রোক করবে। কথাগুলো ভেবেই অনেক বেশি ভয় পেল মিশমি। মাঝে দেখতে দেখতে কেটে গেল আরও 1.5 মাস। এই 1.5 মাসে ঈশানের সাথে মিশমি তেমন করে কথাবার্তা হয়নি, কারণ ছেলেটা সকালে বেরিয়ে যেত আর বাসাতে ফিরত রাত 12টার দিকে। প্রত্যেকটা দিন ছেলেটা হয় ড্রিঙ্কস করে ফিরত, আর না হলে এলোমেলো অগোছালো অবস্থায় ফিরত। এদিকে মিশমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে স্বামী একটা মেয়ের দিকে ফিরে না তাকালে, স্বামীর ইগনোর করলে ঠিক কেমন লাগে। ঈশান এখন মিশমির সাথে কথা বলা তো দূরে থাক, এক বেডেও শুতে চায় না। এরই মাঝে এমন কোনো দিন নেই যে মিশমি ঈশানের জন্য অপেক্ষা করেনি। সেদিনের পর মিশমি আর কলেজে একটা দিনের জন্য যায়নি। তবে একটা দিন বাহিরে গিয়েছিল রাকিবের সাথে শেষ বোঝাপড়া করতে। সেদিন লম্পটটাকে ইচ্ছে মতো জুতো পেটা করেছে। ঈশানকে মেয়েটা এসব কথা অনেকবার বলতে চেয়েছে, কিন্তু ছেলেটা ওকে এড়িয়ে গেছে, শুনতে চায়নি ওর কোনো কথা। মিশমি ঈশানের সাথে কথা বলতে গেলেই ছেলেটা ডিভোর্সের বিষয় বলে, যার জন্য মিশমি খারাপ লাগে। মিশমি বলতেও পারে না যে ও ডিভোর্স চায় না, কিন্তু বলার সাহস হয় না। ঈশান এখন কেমন চুপচাপ স্বভাবের হয়ে গেছে, কারোর সাথে আর তেমন করে কথা বলে না। সকালবেলা আম্মু ছেলেকে খাইয়ে দেয়, দুপুরে বাসায় যদিও আসে তাহলে বোন খাইয়ে দিবে, কিন্তু মিশমি খেয়েছে কি না, কী করছে একটা বারও জিজ্ঞেস করে না। এখন ছেলেটা অফিসে যাওয়ার পর মিশমি ফোন করলেও রিসিভ করে না। ছেলেদের ভালোবাসা যেরকম অতিরিক্ত, তেমনি ওদের অবহেলাটাও অনেক বেশি ভয়ঙ্কর। সেটা মিশমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রতিদিনের মতো আজকেও মিশমি ঈশানের জন্য রান্না করেছিল, কিন্তু ছেলেটা বাসায় আসছে না। মিশমি এরই মাঝে আব্বু আম্মুর কাছে পা ধরে পর্যন্ত মাফ চেয়েছে। ওরা কথা বললেও তেমন করে কথা বলে না। মেয়েটা এখন আর বাসার বাহিরে যায় না। আম্মু যেটা আব্বুকে বললেও তেমন করে মেয়েটার সাথে কেউ কথা বলে না।
সেদিন ঈশানের কান্না করে কথাগুলো আব্বুর মনে অনেক বেশি কষ্টের জন্ম দিয়েছে। যে ছেলের গায়ে উনি ছোটবেলা থেকে একটা ফুলের টোকাও দেননি, আমাদের শাসন করলেও আব্বু আগলে রেখেছে, সেই ছেলে এখন এমন অসহায়ের মতো ওনার সামনে কাঁদছিল। দুপুরে আব্বু খেতে আসলে মিশমি সবার খাবার বেড়ে দিতে লাগলো। মেয়েটার শাড়ি পরেছে আজকে, ভেবেছিল ঈশান বাসাতে আজকে সবটা বলে দিবে। অনেকবার কল করেছে ছেলেটাকে, তারপরও আসছে না। ছেলেটাকে নিয়ে টেনশন করছে। এরই মাঝখানে হুটহাট করে মিশমির ফোনটা বেজে উঠল। মেয়েটা তাড়াহুড়ো করে কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলতে লাগলো। মিশমি সম্পূর্ণ কথা ভালো করেও শুনতে পারেনি, তার আগে হাত থেকে ফোনটা পড়ে গেল। ঈশানের নাম্বার থেকে কল আসছে, তার উপর এমন কথা শুনেই মিশমির হাত পা কাঁপতে আরম্ভ করলো। মেয়েটা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। এবার আম্মু তাড়াহুড়ো করে এসে মিশমিকে ধরে ওঠালো, তারপর ওকে একটা জায়গায় বসিয়ে দিয়ে বলতে লাগলো। কি হয়েছে মামনি, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। ঈশান মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। আম্মু আমি ওর কাছে যাব, আমাকে এক্ষুনি নিয়ে চলো। হসপিটালের ঠিকানাটাও বললো না ওরা। কোথায় যাব আমি কোথায় যাব? কোথায় ঈশান? মিশমি হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার আম্মু মিশমিকে জড়িয়ে ধরতেই মেয়েটাও আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। আবু ঈশানের নাম্বারে বারবার কল করেও যখন পেল না, তখন ঈশানের এক বন্ধুর নাম্বারে কল করে জানতে পারলো কোনো হসপিটালে আছে। তারপর ওরা আধা ঘন্টার মধ্যেই সেখানে চলে আসে। কিন্তু হসপিটালে আসতেই দেখলো ঈশান বাইরে একটা জায়গায় বসে আছে। কিন্তু অবাক করা কাণ্ড, ছেলেটার কিছুই হয়নি। মিশমি কি তাহলে ভুল শুনলো? আজব করা কাণ্ড। এবার মেয়েটার দিকে সবাই অবাক চোখে তাকাতেই মিশমি আর এক মুহূর্ত দেরি করেনি, দৌড়ে ছেলেটার সামনে এসে দাঁড়ালো। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকাতেই মিশমিকে ওকে সুস্থ স্বাভাবিক দেখে হাউমাউ করে কেঁদে ফেলে ওকে জড়িয়ে ধরল। ঈশান জীবনের সবচেয়ে বেশি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। আর আব্বু আম্মু এসে যখন ওদের চারপাশে দাঁড়ালো, তখন ঈশান আব্বু আম্মুর দিকে তাকিয়ে রইল। আর যখনই জিজ্ঞেস করলো, আব্বু তোমরা এখানে? হ্যাঁ মিসমি বলল যে তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো আমরা চলে আসলাম। আর তোর বন্ধুকে ফোন করতে বলল তুই নাকি এই হসপিটালে আছিস। আল্লাহ, আমি অ্যাক্সিডেন্ট করতে যাব কেন? অ্যাক্সিডেন্ট করেছে ওনার বজ্জাত ওই চাচাতো ভাইটা। হারামজাদার পা ভাঙলো না কেন? আব্বু আম্মু হতবাক হয়ে চেয়ে রইল। এবার ঈশান আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো। আসলে আমি মেহেদির সাথে কথা বলতে যাচ্ছিলাম, আর ছেলেটা আমার কাছে আসছিল। রাস্তার ওভার থেকে আসতে গিয়েই ওর ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অবশ্য সেটা আমাকে বাঁচাতে গিয়ে একা কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন বন্ধুদের কল করতে ওরা আসে, আর আমার ফোনটা মেহেদিকে ধরাধরি করতে গিয়ে পকেট থেকে পড়ে যায়। তখনই বোধ হয় শোভো নিয়ে কথা বলেছিল, আর ওপাশ থেকে রিসিভ করতে হয়তো এমন কিছু শুনেই উনি কান্নাকাটি জোরে দিয়েছে। এই যে ম্যাডাম ছাড়ুন, এখানে আব্বু আম্মুর সামনে এসব কি নাটক হচ্ছে? মিশমি ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এরই মাঝখানে আব্বু আম্মু দেখে সামনের কেবিনে মেহেদি বসে আছে। ছেলেটার হাতে পায়ে কয়েক জায়গায় ছিলে কেটে গেছে, সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে নার্স। ঈশান অনেকক্ষণ যাবৎ মিশমিকে ছাড়ানোর চেষ্টা করেও যখন পারল না, তখন বুঝতে পারলো মেয়েটা ফুপিয়ে কান্না করে ওকে জড়িয়ে ধরেছে। ঈশান না চাইতেও মেয়েটার মাথায় হাত রাখতে ও ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, সরি ঈশান, আমি বুঝতে পারিনি আমি ওরকম কিছু করে ফেলবো। আমি ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস করো। অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার ভিতর থেকে জানটা বেরিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে তোমার কিছু হয়নি। তোমার কিছু হলে আমি মরে যেতাম ঈশান। ঈশান মেয়েটার এরকম কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে, জোর করে ছাড়িয়ে নিল। তারপরও চোখের পানি মুছে দিয়ে একটা জায়গায় বসিয়ে রেখে বলতে লাগলো, আমি অ্যাক্সিডেন্ট করলে তাতে আপনার কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন সেটা ঠিক করে বলুন তো। তুমি এতদিনও বুঝতে পারোনি? আমি আবার ভুল বুঝতে পেরেছি ঈশান। আমি যেই দিন তোমার কথা না শুনে অনেক অনেক বড় অন্যায় করেছি, আর যেটা করেছি সেটার জন্য আসলে অনেক বেশি সরি। আমি আব্বু আম্মুর কাছে মাফ চাইছি। দেখো সবাই আমাকে মাফ করে দিয়েছে, অন্তত এবারের মতো তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি ভুল করেছি শোনো তুমি। আমি বুঝতে পারিনি তোমার সাথে প্রত্যেকটা দিন কথা বলার চেষ্টা করি আমি, আর তুমি আমাকে ইগনোর করো।
আমি বুঝতে পেরেছি স্বামীর থেকে বাইরে গিয়ে অন্য কোথাও মেয়েদের জন্য ভালোবাসার জায়গা হতে পারে না। আমি ভুল করেছি, সেই ভুলের জন্য যত পারো শাস্তি দাও। এমন করে আমাকে ইগনোর করো না জান। আজকে যদি তোমার কিছু হতো তাহলে আমিও মরে যেতাম। এরকম একটা কথা শোনার সাথে সাথে তো আমার ভয় লাগছিল। কিন্তু আমি তো ডিভোর্সের জন্য কথা বলে ফেলেছি, আর আজকালের মধ্যে উকিলের সাথে আরেকবার কথা বলতে যেতাম। ভেবেছি যে উকিলকে দরকার হলে টাকা পয়সা দিয়ে তারপর অন্তত ডিভোর্সটা করেই ফেলবো। এখন এসে বলে লাভ হবে না। আপনি আজকালের মধ্যেই বাসায় চলে যান, আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব। ঈশান ডিভোর্সের কথা বলতেই এবার আম্মু ঈশানের কান চেপে ধরল। অন্যদিকে মিশমি ওর পা জড়িয়ে ধরতেই ঈশান অবাক হলো। হসপিটালের মাঝখানে এরকম একটা কাণ্ড করবে মেয়েটা ও ভাবতেও পারেনি। ঈশান জোর করে এবার মেয়েটাকে উঠিয়ে দাঁড় করালো আর বলতে লাগলো, কী সব আজব কাণ্ড করছেন বলেন তো? দেখুন, এরকম কিছু করার দরকার নেই। আমি এমনিতেই বলেছি, তাছাড়া ডিভোর্স হতেও সময় লাগবে, আরও হাতে 3 মাস আছে। আপনি চাইলে ভেবে দেখতে পারেন। আমি এখনই ডিভোর্সের কথা বলছি না। আপনার যদি মনে হয় থাকতে পারবেন সেটা ভেবে দেখতে পারেন। তারপরেও আমি ডিভোর্স চাই না ঈশান। আমি সত্যি মরে যাবো। আমাকে একটা বারের মতো মাফ করে দাও বেবি। কথাগুলো বলে ঈশানকে জাপটে জড়িয়ে ধরল মিশমি। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আব্বুর দিকে তাকাতেই ঈশান বুঝতে পারল আব্বু কাঁধের উপর একবার হাত রেখে চলে গেল। বুঝতে পারল যে মেয়েটাকে একটা সুযোগ দিতে বলছে। ঈশান মেয়েটাকে নিয়ে বাইরে আসলো, মেহেদিকে পাশে পাঠিয়ে দিল। মিশমি এখনও ঈশানের একটা হাত জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। ঈশান মিশমিকে জোর করে গাড়িতে ওঠাতেই মিশমি ছেলেটার পাশে বসলো। তবে ঈশান উঠে বসতেই মিশমি ওর কোলের মধ্যে উঠে বসে গলাটা জড়িয়ে ধরলো। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজিয়ে দিয়ে ফোপাতে লাগলো। এবার ঈশান ও মেয়েটাকে দুহাতে জড়িয়ে ধরল। ড্রাইভার ওদের দিকে তাকাতে ঈশান মুচকি হেসে ইশারায় ওনাকে বারণ করলো যেন না তাকাই। ঈশান মিশমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমি সেদিন বলেছিলাম না আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য দিয়েছিলেন? এখন আমি কেন সুযোগ দেবো আপনাকে? ভুল হয়েছে আমার, দয়া করে এমন কথা আর বলো না। আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আমি কলেজে যাওয়া বন্ধ করে দেবো ঈশান। এখন বুঝতে পারছেন তো, স্বামীর ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসার প্রয়োজন হয় না মেয়েদের। বিয়ের আগে এরকম প্রেম ভালোবাসার সম্পর্ক মানুষের থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে এইসব কিছু মনে রাখতে হয় না। আরে বুঝতে পারছি। আর কখনো এমন হবে না বেবি। আমার দিকে তাকাও, দেখো। আর কখনো এরকম কিচ্ছু করবো না। মিশমি ঈশানের বুক থেকে মুখ তুলে ছেলেটার চুলগুলো আঁকড়ে ধরল। ঈশান কিছু বলার আগেই মেয়েটা বুঝতে পারল যে ঈশান সামনের দিকে তাকিয়ে আছে। সামনে ড্রাইভার বসা। হঠাৎ করে মিশমি ওদের মাথার উপর শাড়ির আঁচলটা দিয়ে তারপর ছেলেটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেলালো। ঈশান প্রথমে রেসপন্স করলো না, তারপর একটা সময় ওর কোমরে হাত রেখে আরেক হাত গালের পাশে রেখে রেসপন্স করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।